দেখি আস্তে আস্তে জয়েন করো সকলে। 33 জন তোমরা অ্যাড হয়েছো, এখনো কিছু জনকে অ্যাড করবে তোমরা, আরো স্টুডেন্টদেরকে অ্যাড করে দাও। কারণ তোমরা যেমন সুযোগ পাচ্ছ যে ফ্রি ক্লাস করার, তেমনি তোমাদের বন্ধু বান্ধবরাও যেন সুযোগ পায়, সেটা তোমাদেরকে করে দিতে হবে। অতএব আমি এটাই বলবো যে সবাইকে সহযোগিতা করে পড়াশোনা শুরু করতে হবে। তাতে দেখা যাবে যে তোমরাও যেমন বিদ্যা অর্জন করবে, তেমনি তোমাদের বন্ধুরাও সকলে কিন্তু বিদ্যা অর্জন করবে। তোমাদের অন্যান্য ফ্রি লাইভ ক্লাসগুলো শুরু হয়েছে, মানে অন্যান্য সাবজেক্ট টিচাররা ক্লাস তো তোমাদের নিচ্ছেন। তো ইতিহাস শুরু হয়নি, আজকেই প্রথম স্টার্ট হলো আর কি। তো আমরা শুরু করবো আর কি আজ থেকে, যে তোমার লাইভ ক্লাসটা। তো তোমরা প্রত্যেকদিন রেগুলারিটি বজায় রাখবে, তার কারণ আমি একদমই কামাই টামাইগুলো পছন্দ করি না। সুতরাং একটা রেগুলারিটি বজায় থাকলে ক্লাসটা ঠিকঠাক হবে এবং তোমরাও বুঝতে পারবে এবং আমারও পড়াতে ভালো লাগবে। আর যদি তোমরা বুঝতে না পারো, সেখানে ডাউট ক্লিয়ার করার জন্য আমি টাইম দিই, ঠিক আছে? সেই টাইম অনুযায়ী তোমরা প্রত্যেকে প্রশ্ন করতে পারো যে কি কি অসুবিধা হচ্ছে তোমাদের, কি কি সুবিধা হচ্ছে, কোনগুলো বুঝতে পারছো না। আমি যারা ক্লাস করছে তাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নেওয়া হচ্ছে, তো আমি তাদেরকেই একমাত্র প্রশ্নপত্র এবং সাজেশন নোটপত্র তাদেরকেই একমাত্র দেব। আদার্স কোনো স্টুডেন্ট যারা ক্লাস করছে না তাদেরকে কিন্তু কোনো রকম দেওয়া হবে না, ঠিক আছে? তো সেই জন্য আমি দেখবো যে মানে চাইবো যে ক্লাসটা সকলে করো, ঠিক আছে? এখন 11 জন মতো জয়েন করেছো, ঠিক আছে? আমি পড়াতে শুরু করব এবং তোমরা নিশ্চয়ই আশা করি রিডিউস সিলেবাস গুলো তোমরা পেয়েছো প্রত্যেক সাবজেক্টে। যদি না পাও গ্রুপে মেসেজ করবে, আমি দিয়ে দেবো কোন কোন চ্যাপ্টার পরীক্ষা হবে, কত নাম্বার পরীক্ষা হবে, কোথায় থেকে কি প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো তোমরা পেয়েছো কিনা আমি জানি না। যদি না পেয়ে থাকো আমাকে বলবে, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর তোমরা জানো যে হিস্ট্রিতে 5টা অধ্যায় ক্লাস হবে, 1 নম্বর থেকে 5 নম্বর চ্যাপ্টার পর্যন্ত, এবং প্রথম চ্যাপ্টার থেকে কোনো 4 নম্বরের প্রশ্ন আসবে না, 1 এবং 2 এর প্রশ্ন হবে। তো সুতরাং আমাদেরকে প্রথম চ্যাপ্টারটার প্রধান যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদেরকে খুঁটিয়ে টেক্সটটা পড়তে হবে। টেক্সট পড়লে আমরা কি করতে পারবো যে আমাদের শর্ট প্রশ্নগুলো ওখান থেকে হয়ে যাবে, এবং 2 নম্বরেও যে প্রশ্ন আসবে বা প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে? সহায়িকা তোমাদের প্রত্যেকেরই আছে, তো আমি কোনো সময় সহায়িকা রেফার করব না, তার কারণ আমি পছন্দ করি না ওটা। নিজে তৈরি করে পড়াশোনা করবে, নিজেরা লিখবে, নিজেরা পড়বে, নিজেরা তৈরি করবে। প্রশ্ন আমি বলে দেবো কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলোর উত্তর লিখে আমাকে দেখাবে। সেইগুলো থেকে কিভাবে 2 এর মধ্যে 2 পাওয়া যায় সেই টেকনিকগুলো তোমাদেরকে বলে দেবো। সেই অনুযায়ী তোমরা কিন্তু লিখলে মোটামুটি তোমরা 90-র ওপর স্কোর করতে পারবে। তাই আমাদের এই প্রি রিভিশন ক্লাসে তোমাদেরকে, আমি তো আগের ক্লাসগুলো দেখবে ইউটিউবে নিয়েছি, সেগুলো একটু ফলো করবে এবং নাম্বার ডিস্ট্রিবিউশনটা ওখানে বলা আছে ভিডিওতে। তো সেটা তোমরা ফলো করলেই কিন্তু বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলো কোথা থেকে আসবে, কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো আনইম্পর্টেন্ট। সেগুলো আমি পড়াতে পড়াতে কিন্তু বলে দিই, তোমাদেরও পড়াতে পড়াতে এখন বলে দেবো। কিন্তু এটা রিভিশন ক্লাস দিয়েও তোমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। তো সুতরাং যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে অতি অবশ্যই, আমি ডাউট ক্লিয়ার করার জন্য তোমাদেরকে সময় দেব। তাহলে আমরা এবার পড়ার মধ্যে, পাঠের মধ্যে ঢুকি, ঠিক আছে? এত স্টুডেন্টের মধ্যে, 33 জন স্টুডেন্টের মধ্যে 11-12 জন জয়েন করেছো আমি দেখতে পাচ্ছি। বাকিরা যদি ক্লাস না করে তাহলে তাদেরকে মানে রেখে ফালতু লাভ নেই, এখানেও রেখে লাভ নেই বা গ্রুপে রেখেও লাভ নেই। যারা ক্লাস করবে তারাই থাকবে। আর আমার ক্লাসটা সোমবার দিন 11টা হবে, আর বুধবার 11টা হবে। আর বুধবার 11টা, দাঁড়াও আমার, না বুধবারে হবে না, বুধবারে ক্লাস থাকে অন্য 12-এ। তো ঠিক আছে, সোমবার 11টা নেব আর শুক্রবার 11টা নেব। আর একটা দিন নেব, সেটা আমি বলে দেবো কখন হবে। সোমবার সকাল 11টা, শুক্রবার সকাল 11টা, এই আপাতত থাকবে। এবার আমার কোনো কাজ পড়ে গেলে তখন আমি ডেটটা অল্টারনেট করে দেবো, ঠিক আছে?
তো দেখো আমরা প্রথমে যেটা দেখব, প্রথম অধ্যায় তোমরা সকলেই জানো বা পড়েছো, তোমাদের পড়া হয়েও গেছে, হয়তো সিলেবাস শেষ হয়ে গেছে, তবুও এখন আমরা যেটা পড়াবো সেটা প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে 1 এবং 2 এর প্রশ্নগুলোকে খুব ভালোভাবে করতে হবে এবং টেক্সটটা খুঁটিয়ে পড়তে হবে। টেক্সট তোমরা জীবন মুখোপাধ্যায়, শচীন্দ্রনাথ মন্ডল, জি.কে পাহাড়ি বইগুলো ভালো মোটামুটি। তো এই বইগুলো পড়লেই তোমাদের 3টে টেক্সট বুক যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু শর্ট কোয়েশ্চেন আটকাবে না, যাই পরীক্ষায় প্রশ্ন আসুক। ঠিক আছে, তো চলো আমরা এখন দেখে নেবো প্রথম চ্যাপ্টারের যে বিষয়, সে মানে টপিকটা, সেটা হচ্ছে ইতিহাসের ধারণা। আগে আমাকে জানতে হবে ইতিহাস শব্দটা কি, ইতিহাস কেন পড়বো আমরা, ইতিহাস পড়ে কি হবে। তো সেগুলোকে আমাদের আগে অনেক প্রশ্ন থাকে, সেগুলো আমরা একটু জেনে নেব। ইতিহাস শব্দটা দেখো, আমরা জানি যে মানে এই শব্দটা অ্যাকচুয়ালি প্রাচীনকালে কিন্তু ইতিহাস শব্দটা ব্যবহৃত হয়েছে অনেক জায়গাতে, কিন্তু এর ব্যাখ্যা বা এর তথ্য কিন্তু ছিল না। মানে ইতিহাস যে ব্যাখ্যা করতে হয়, ইতিহাস যে অনুসন্ধান করতে হয়, এগুলো কিন্তু তখন ছিল না, কিন্তু ইতিহাস শব্দটা পাওয়া গিয়েছিল। তো প্রাচীনকালে আমরা দেখেছি ইতিহাস কোনো লিখিত কোনো মানে তথ্য ছিল না ইতিহাসের। আমরা বিশেষত ভারতে ইতিহাস রচনা অনেক পরে হয়। আমরা বিদেশে যদি আমরা দেখতে চাই, ভারতের অনেক আগে কিন্তু গ্রিক এবং ইউরোপ মহাদেশে ইতিহাস রচনা হয়েছিল। যেমন হেরোডোটাস, তিনি প্রথম ইতিহাস রচনা করেছিলেন। এবং থুকিডিডিস, হেরোডোটাসের মৃত্যুর পর থুকিডিডিস, তো এরা কিন্তু আমরা দেখেছি যে বিদেশে ইতিহাস রচনা করেছে। কিন্তু ভারতবর্ষে ইতিহাস রচনা কিন্তু অনেক পরে শুরু হয়, কারণ প্রাগৈতিহাসিক যুগে ইতিহাস কিন্তু ছিল না। মানে প্রাগৈতিহাসিক যুগে তোমার ইতিহাসে মানে লিখিত কোনো উপাদান ছিল না, সেই সময় মানুষ লিখতে জানতো না। এবং মানুষের মনের ভাব বোঝানোর জন্য তারা, আমরা দেখেছি কি যে মন্দিরের গায়ে বলো, গুহার গায়ে কোথাও চিত্র আঁকছে, কোথাও মাটি দিয়ে জিনিস তৈরি করছে। এইভাবে কিন্তু আস্তে আস্তে তারা একটা ওপর ভিত্তি করে কিন্তু সভ্যতার বিবর্তন ঘটেছে। তাহলে আমরা কি দেখছি যে ইতিহাস তখন প্রাচীনকালে কোনো লিখিত উপাদান ছিল না, কিন্তু মানুষের একটা বিবর্তন কিন্তু ঘটছে। তাহলে আজ যেটা রচিত হয়ে যাচ্ছে, কাল তা হচ্ছে ইতিহাস। আমি যে আজকে তোমাদের পড়াচ্ছি, কালকে হয়ে যাবে এটা ইতিহাস। তাহলে সুতরাং অতীতের সমস্ত ঘটনাকে আমরা ইতিহাস বলতে পারি। এবার অতীতের ইতিহাস মানে ঘটনাগুলো আমাদের তো যুগ যুগ ধরে বেঁচে থাকা সম্ভব নয়, সুতরাং একটা নির্দিষ্ট সময়ের পর আমাদের সকলকে যেতে হবে। তো সুতরাং তাহলে আমাদের এই কৃতকর্মগুলো এবং আমাদের এই কাজগুলো কিন্তু আমরা দেখবো কি যে আমাদের ইতিহাসের পাতাতে লিপিবদ্ধ হবে। এবং সেটা তাহলে অতীতের কথা, তাহলে অতীতের কথাটাকে কিন্তু আমরা ইতিহাস শব্দটাকে যদি আমরা ভাঙি, তাহলে দেখবো যে ইতিযুক্ত হাস, দুটো ঘটনা পাচ্ছি। ইতি শব্দের অর্থ হচ্ছে সমাপ্ত ঘটনা। কারণ আমরা দেখি কি, যখন আমরা লাস্টে কোনো চিঠিপত্র লিখি, চিঠির নিচে লিখি যে ইতি, তার মানে চিঠিটা আমার সমাপ্ত হলো। এবং হাস শব্দের অর্থ হচ্ছে ঘটনা। সুতরাং আমরা তখনই বলবো যে সমাজের একটা মানে শেষ একটা ঘটনাকে আমরা কিন্তু, সমাপ্ত ঘটনাকে কিন্তু আমরা ইতিহাস বলতে পারি। তাহলে পরবর্তীকালে যখন আমাদের প্রথম যে ভারতের ইতিহাস রচনা হয়েছিল, সেটা রাজতরঙ্গিনী, তোমরা জানো, একটা বিখ্যাত গ্রন্থ। কাশ্মীরি একজন ব্রাহ্মণ পণ্ডিত কল হন, তিনি লিখেছিলেন। সেই সময় শুধু একটা মানে স্থানীয় ইতিহাসেরই একটা বিষয়বস্তু বলা যেতে পারে সেটাকে। যেমন ধরো কোন একটা নির্দিষ্ট জায়গার কোন একটা সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা যেমন ছিল, এমনকি রাজাদের অনেক নাম সন তারিখও আমরা কিন্তু রাজতরঙ্গিনী থেকে জানতে পারি। তো সুতরাং সেটাই ভারতের প্রথম লিখিত মানে ইতিহাস। পুরাণ কিন্তু অনেকে বলে যে ভারতের প্রথম লিখিত ইতিহাস হচ্ছে পুরাণ, কিন্তু সেটা একদমই সঠিক নয়। তার কারণ পুরাণ কোনো লিখিত ইতিহাস নয়, কারণ পুরাণে অনেক তথ্য কাল্পনিক এবং পুরাণে অনেক তথ্য আছে যেগুলো কিন্তু ইতিহাসের সঙ্গে পরবর্তীকালে মিল পাওয়া যায় না। সুতরাং আমরা ইতিহাস হতে হবে যুক্তি নির্ভর, ইতিহাস হতে হবে বিজ্ঞান। তো সুতরাং আমরা জেবি বিউরি ভাষায় বলতে পারি যে ইতিহাস হচ্ছে একটি বিজ্ঞান, এর বেশিও না এর কমও না। তো সুতরাং আমাদের পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে ইতিহাসের একটা গতি প্রকৃতি আছে, সেই গতি প্রকৃতিটাকে আমরা লক্ষ্য করব। তো আমাদের দেখো এই আমাদের প্রকৃতির একটা বিশাল একটা বড় নিয়ম আছে। কোথাও ধরো মানে মানে আমরা সব জায়গাতে ধরো যেখানে বাস করছি সেখানের একটা ইতিহাস হয়ে যাচ্ছে। আমাদের প্রাচীনকালে আমরা দেখেছি হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, সিন্ধু সভ্যতা, তোমার বৈদিক সভ্যতা, বৈদিকদের মধ্যে আর্যরা ছিল, তারপরে তোমার বংশ, পাল বংশ, সেন বংশ, গুপ্ত বংশ। আমরা প্রতিটি একটা সাম্রাজ্যে মানুষ এসেছে, বসবাস করেছে, তাদের কৃতকর্ম করে গেছে, চলে গেছে। তো এইভাবে কিন্তু আমরা
দেখতে পাচ্ছি একটা ইতিহাস গতির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ইতিহাস পড়ে কি হবে, ইতিহাস পড়বো কেন, ইতিহাস অনেকেরই বিরক্তের বিষয়। তো দেখো, বিরক্তের বিষয় মনে হলেও কিন্তু তোমাকে কোনোদিনই পিছু ছাড়বে না। তুমি যত সায়েন্স পড়লেও তুমি যদি পরবর্তীকালে মানে কোনো কম্পারেটিভ এক্সাম বা হচ্ছে তুমি যদি WBCS, IPS, IAS যদি পরীক্ষা দিতে যাও, উচ্চ যে পরীক্ষাগুলো হয় মানে উচ্চ র্যাঙ্কের পরীক্ষাগুলো, সেখানে কিন্তু 300 নাম্বারের হিস্ট্রি পেপার থাকে। তো সুতরাং ইতিহাস আমাদের পিছু ছাড়বে না, কারণ তুমি কোথা থেকে এলে, তোমার উৎপত্তি কি, তুমি যেটা পরছো গায়ে ড্রেস, তুমি যেটা খাচ্ছ সে খেতে খুব ভালো লাগছে, পোশাকটা পরতে খুব ভালো লাগছে, কিন্তু তার একটা যে ইতিহাস সেটা জানবো না, সেটা কিন্তু হয় না। আমরা প্রত্যেকেই আমাদের নিজের নিজের জন্ম তারিখ, জন্ম সাল আমরা মনে রাখি। কেন মনে রাখি? আমাদের কি প্রয়োজন আছে? কারণ প্রতিটা ক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের নিজের আইডেন্টিফিকেশন দরকার। তো সুতরাং আমরাও কিন্তু বাস্তবে যদি আমরা চলতে চাই এবং সমাজের যদি উপযোগী হতে চাই, প্রত্যেকে মিউট করে দেবে কিন্তু, এই সুমন মিউট করো। তো আমরা যে তো আমরা দেখছি কি যে একটা মানে সমাজ ব্যবস্থাতে যদি আমরা চলতে চাই বা সমাজের সঙ্গে পাল্লা দিয়ে যেতে চাই, সভ্যতার সঙ্গে টিকে থাকতে চাই, আমাদের ইতিহাস জানা অবশ্যই দরকার। তার কারণ ইতিহাস না জানলে আমরা কিন্তু বিবর্তনের পথে তাল মিলিয়ে চলতে পারবো না। তো ইতিহাস যুক্তি নির্ভর, ইতিহাসকে কখনোই ভাওতাবাজি বলা যায় না, কারণ ইতিহাসের প্রত্যেক বিষয় আছে পরীক্ষিত এবং প্রমাণিত। তো সুতরাং আমরা তার উপর ভিত্তি করে চলবো, কোনো মানে উল্টোপাল্টা তথ্যের উপরে নয়। তো সুতরাং এইভাবেই নানা বৈচিত্র্য আছে, নানা জায়গায় নানা রকম মানে পরিবেশ আছে, সেগুলোকে কিন্তু আমাদেরকে জানতে হবে। তো আমাদের এই যে মানব সভ্যতার যে ক্রমবর্ধমান যে বিকাশ এবং আমরা যে একের পর এক অগ্রগতিতে এগিয়ে চলছি, সেটাকে আমরা ইতিহাস বলছি। ইংরেজি ধরো হিস্ট্রি শব্দ, হিস্ট্রি শব্দটি এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। তাহলে অবশ্যই মনে রাখবে হিস্ট্রি শব্দটা কোথা থেকে এসছে বললাম, গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, যার অর্থই কিন্তু অনুসন্ধান করা। তাহলে আমি কি বলেছি, হিস্ট্রি শব্দটা একটা গ্রিক শব্দ, যেটার উৎপত্তি হয়েছে হিস্টোরিয়া, মানে এর উৎপত্তি স্থল হচ্ছে হিস্টোরিয়া থেকে। তো এর অর্থই হচ্ছে অনুসন্ধান করা। মানে ইতিহাসকে আমরা তখনই দেখব যে যখন আমরা সেটার অনুসন্ধান করতে পারবো বা আমরা খুঁজবো কোন একটা জিনিস। তো তখন আমরা কি করি, একটা ঐতিহাসিক কি করে, তো সে একটা কোনো তথ্য পেলো, মানে সে একটা গবেষণা করবে, সেই তথ্যটাকে নিয়ে পর্যবেক্ষণ করলো, বিচার বিশ্লেষণ করলো, বিচার বিশ্লেষণ করার পর সেটার একটা বিভিন্ন ধরনের তথ্য পেলো। ধরো যে ভালো তথ্য সেগুলোকে রাখলো, যেগুলো খারাপ তথ্য সেগুলোকে বাদ দিল, বাদ দিয়ে একটা মোটামুটি সে একটা মূল্যায়ন বা উপসংহারে এসে পৌঁছে এসে তখন একটা জায়গায় তাকে স্থান দিল বইতে। তো সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি যে তোমার ইতিহাসে লিপিবদ্ধ করলাম, তখন আমরা একটা ঐতিহাসিকের কাজ তাহলে কি হলো, অনুসন্ধান করে সেটাকে একটা বইয়ের পাতায় ফুটিয়ে তুললো, তারপরে পাঠকরা সেটাকে পড়ছে। তো এইভাবেই কিন্তু ইতিহাসের কাজ হচ্ছে একটা অনুসন্ধান করা। আমরা জানি যে ইতিহাসের জনক হেরোডোটাস কিন্তু এইভাবেই অতীতকে অনুসন্ধান করে তিনি জ্ঞানের বিকাশ ঘটিয়েছিলেন এবং ইতিহাসের পাতাতে বিভিন্ন ঘটনাকে তিনি কিন্তু লিপিবদ্ধ করেছিলেন। তো এইভাবেই কিন্তু একটা ইতিহাসের জন্ম হয়, মানে অতীতের গর্ভেই কিন্তু ইতিহাসের জন্ম। তোমার জন্ম যেমন হচ্ছে তোমার মাতৃগর্ভে, তেমনি ইতিহাসেরও জন্ম কিন্তু অতীতের গর্ভে। সুতরাং অতীতকে বাদ দিয়ে কখনো ইতিহাস হয় না। তো মানুষ তার সমাজ এবং সে যেখানেই থাকে সেখানেই সে একটা ইতিহাস বানিয়ে নেয়, সেখানেই একটা ভৌগোলিক পরিবেশ আছে, সেখানেই একটা অর্থনৈতিক পরিবেশ আছে। তো সেই জায়গা থেকে আমরা কি দেখি যে তারা একটা নির্দিষ্ট পথে যাচ্ছে এবং নির্দিষ্ট পথে চলছে এবং দেখা যাচ্ছে কি তার সেখানে একটা স্থানীয় ইতিহাস হয়ে যাচ্ছে। তো এইভাবে ইতিহাস এগোচ্ছে। এল রজ এইটাই বলতে চেয়েছেন যে মানুষ যেখানে থাকছেন এবং মানুষ যেখানে বাস করছেন সেখানে সে একটা মানানসই করে নিচ্ছেন এবং একটা জায়গায় তিনি পৌঁছে যাচ্ছেন। এরপর দেখো আমরা যেটা বলবো, জে.বি. বিউরি তিনি কি বলেছেন, আমি আগেও বললাম কথাটা, যে তিনি বলেছেন ইতিহাস হচ্ছে একটি বিজ্ঞান, এর বেশিও না এর কমও না। তো সুতরাং ইতিহাসকে মানে বিজ্ঞানকে বাদ দিয়ে কখনো ইতিহাস হয় না। হিস্ট্রি অ্যাজ এ সায়েন্স, মানে অ্যাকচুয়ালি হিস্ট্রি অ্যাজ এ সোশ্যাল সায়েন্স বলা যেতে পারে, সামাজিক বিজ্ঞান। তো এইভাবে আমরা বলতে পারি যে ইতিহাসের কথাতে যদি বলতে চাই যে ইতিহাস হচ্ছে একটা সমাজ বিজ্ঞানের অংশ। তো সুতরাং বিজ্ঞানকে বাদ দিয়ে কখনো ইতিহাস হয় না, ইতিহাসের ভেতরেই কিন্তু বিজ্ঞানের জন্ম হয়েছে। আমরা যদি দেখি প্রাচীনকালে আর্যভট্ট, বরাহমিহির, বিভিন্ন বিজ্ঞানীরা এবং হচ্ছে
গ্যালিলিও, অ্যারিস্টটল, বিভিন্ন দার্শনিক, তো তাদের কথাও কিন্তু আমরা ইতিহাসের পাতাতেই ফুটেছি। সুতরাং ইতিহাস এমন একটি বিষয় যেখানে সব বিষয়ের অন্তর্গত। তো এইভাবেই কিন্তু ইতিহাস একটি ছকে বাঁধা বিজ্ঞান চর্চা নয়, কেবল রাজারুজিদের কাহিনীও নয়, মানে একটা রাজনৈতিক ইতিহাসও নয়। ইতিহাস হচ্ছে একটা সর্বসাধারণের ইতিহাস। এখনকার যে ইতিহাস সেটা আমরা প্রত্যেক মানুষকে মিলিয়ে আমরা একটা ইতিহাস করতে পারি। দেখো, ইতিহাসের আগে যদি আমরা দেখি, যদি লক্ষ্য করি যে ইতিহাস কিন্তু আমরা যখন দেখেছি, যে আগে লক্ষ্য করেছি বা যখন আমরা আমাদের বাবা দাদুরা যখন পড়ে এসছে, তখন ইতিহাসটা ছিল একটা, দেখবে মানে আমরাও পড়েছি, ইতিহাসটা ছিল কিন্তু একটা রাজারুজিদের কথা। সেখানে আমরা শুধুমাত্র একটা রাজবংশের কথা পড়েছি, মৌর্য বংশ, গুপ্ত বংশ, পাল বংশ, সেন বংশ, তারপরে হচ্ছে তোমার এদিকে হচ্ছে তোমার হচ্ছে খলজি বংশ, লোদি বংশ, সৈয়দ বংশ, তারপরে হচ্ছে তোমার কি বলে মোগল সাম্রাজ্য, যেমন হচ্ছে বাবর, আকবর, শাহজাহান, হুমায়ুন, এরকম আমরা সমস্ত একটা সাম্রাজ্যের কথা, একটা রাজাদের কথা পড়েছি। কিন্তু এখনকার ইতিহাস কিন্তু বদলেছে। এখনকার ইতিহাস শুধু রাজারুজির কাহিনী নয়, সমাজের একেবারে নিম্ন শ্রেণীর মানুষও কিন্তু সেখানে ঠাঁই পেয়েছে। আমরা দেখতে পারি যে আগেকার দিনে আমরা স্বাধীনতা সংগ্রামী বলতে কিন্তু আমরা শুধু বুঝতাম নেতাজি, গান্ধীজি, বিনয় বাদল দীনেশ, অরবিন্দ, এদের কথাই জানতাম। কিন্তু এরা ছাড়াও অনেকেই স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ছোট ছোট মানুষ, যেমন বটুকেশ্বর দত্ত, যেমন দুকড়িবালা দেবী, যেমন ননিবালা দেবী, এরা কিন্তু সকলেই ছিলেন, কল্পনা দেবী। তো এদের কথা কিন্তু আমরা পরবর্তীকালে জানতে পারি। তাহলে ইতিহাস শুধুমাত্র একটা ছকে বাঁধা কাহিনী নয়, ইতিহাস হয়েছে কিভাবে, যে একটা প্রত্যেক সাধারণ সর্বশ্রেণী একেবারে নিচু তলার মানুষের থেকে উপরতলার মানুষের দিকে ইতিহাস কিন্তু এগিয়ে চলেছে। এইভাবেই ইতিহাসের সঙ্গে একটা দর্শন, একটা সমাজতত্ত্ব, একটা মনস্তত্ত্ব, ভূগোল, প্রত্যেকের সঙ্গে একটা ইতিহাসের কিন্তু সম্পর্ক আছে। আমরা বিভিন্ন ইতিহাসবিদ, যেমন হচ্ছে র্যাঙ্কে নাম শুনেছি, মেটল্যান্ড, মার্ক ব্লক, ফার্নান্দ ব্রদেল, এই সমস্ত ইতিহাসবিদ যারা ইতিহাস নিয়ে চর্চা করেন, তাদের নাম কিন্তু আমরা শুনেছি। এরা কিন্তু ইতিহাসকে একটা বৈজ্ঞানিক শাখা রূপে কিন্তু অন্তর্গত করেছে, এবং তারা দেখিয়েছে যে ইতিহাস শুধু আমরা রাজারুজিদের কাহিনীর কথা বলে মানে ইতিহাসকে গড়ে তুলব না, ইতিহাসকে কিন্তু আমরা গড়ে তুলব কিভাবে, যে ইতিহাসকে আমরা গড়ব যে তোমার একটা সমাজের নিচু তলার মানুষের থেকে একেবারে উপরের তলার মানুষের মধ্যে। তো এইভাবেই কিন্তু একটা ইতিহাসের গতি প্রকৃতি লক্ষ্য করা যায়। তো তাই ইতিহাসে হচ্ছে এখন অর্থই হচ্ছে সামগ্রিক ইতিহাস চর্চা। অনেকে প্রশ্ন করে আমাকে, স্যার সামগ্রিক ইতিহাস চর্চা কি? হোয়াটসঅ্যাপে অনেকে প্রশ্ন থাকে, কিন্তু সবসময় বলা সম্ভব হয়ে ওঠে না, অনেক কাজ থাকে। তাহলে সামগ্রিক ইতিহাস চর্চা কি বুঝতে পারলে, এটা কিন্তু একটা 2 নম্বরের প্রশ্ন হতে পারে পরীক্ষার সময়। সুতরাং তোমরা প্রশ্নটা নোট করে রাখবে, সামগ্রিক ইতিহাস চর্চা বলতে কি বোঝায়। তাহলে আমরা দেখলাম যে সামগ্রিক ইতিহাস চর্চা বলতে বা টোটাল হিস্ট্রি আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে যে একটা সমগ্র বিষয়টা তুলে ধরা হয়েছে, শুধু রাজারুজি নয়, সেখানে নিম্ন শ্রেণীর মানুষ আছে, সেখানে খেটে খাওয়া মানুষ আছে, সেখানে মানুষের সুখ দুঃখের কাহিনী আছে, একটা সমাজের কথা আছে, রাজনীতির কথা আছে, অর্থনীতির কথা আছে। প্রত্যেক জিনিসটাকে সুন্দরভাবে যখন ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ করা হয়, তখন তাকে আমরা বলি সেটা সামাজিক ইতিহাস। তো এই কারণে বিভিন্ন শাসন, সামরিক ব্যবস্থা, পোশাক, খাদ্যাভ্যাস, খেলাধুলা, শিল্প, স্থাপত্য, বিজ্ঞান, বিনোদন, এই সমস্ত কিছু ইতিহাসের বিষয়ের মধ্যে স্থান পেয়েছে। আর এসেছে এগুলোকে ইতিহাস চর্চার একটা বৈচিত্র্যতা এসেছে, বহুমাত্রিকতা এসেছে। আমরা কোনোদিনই পড়িনি যে খাবারের ইতিহাস কি, খাদ্যের ইতিহাস, নৃত্যের ইতিহাস, সঙ্গীতের ইতিহাস, পোশাকের ইতিহাস, তোমার বিভিন্ন স্থাপত্য, ভাস্কর্য, এগুলো কিন্তু আমরা পড়িনি। তো সুতরাং আমরা পড়িনি, কিন্তু এখন তোমাদেরকে পড়াতে গিয়ে আমাদেরকে পড়তে হচ্ছে। তো আমাদের কিন্তু এসব ছিল না। সুতরাং এগুলো কিন্তু একটা ইতিহাসের বহুমাত্রিকতাতে কিন্তু স্থান পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু এখন ইতিহাস চর্চার একটা বহুমাত্রিকতা এসছে। দ্য অ্যানালস বলে একটি পত্রিকা আছে, এই পত্রিকায় কিন্তু সামগ্রিক যে ইতিহাস চর্চা সেটা ফুটিয়ে তোলা হয়েছে। এই সামগ্রিক ইতিহাস চর্চা যিনি করেছেন তার নাম হচ্ছে লুসিয়েন ফেভার। লুসিয়েন ফেভার, ফয়কার ভর, লুসিয়েন ফেভার। তাহলে উনি সামগ্রিক ইতিহাস চর্চাটা করেছেন কোথায়? দ্য অ্যানালস পত্রিকায়। প্রশ্ন শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, লিখে নিও। তো এরপর দেখো আমরা দেখছি যেটা যে জে এম ট্রাভেলিয়ন আধুনিক ইতিহাস চর্চার অন্যান্য বিদ্যার উনি জননী বলেছেন, এবং আর এই বৈচিত্র্যের জন্য ইতিহাস চর্চা এখন কিন্তু সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে এসেছে। তাহলে এটা আমরা দেখলাম কি, যে একটা সামগ্রিক ইতিহাস চর্চা বা একটা ইতিহাসের ধারণা দিলাম। এখান পর্যন্ত কোনো কারো কিছু অসুবিধা থাকলে আমাকে একবার ঝট করে বলবে, যদি কোনো সমস্যা থাকে আমাকে কিন্তু ঝট করে বলবে, ঠিক আছে? এত SMS করবে না, এত চ্যাট করবে না, আমি বুঝতে পারবো না।
ঠিক আছে, আমি চ্যাট দেখছি না কারুরই, কারণ দেখতে করলে অ্যাটেনশন নষ্ট হয়ে যাচ্ছে। তো সুতরাং যা বলার এই সময় আমি তোমাদের টাইম দিলাম, তোমাদের যদি প্রশ্ন থাকে একে একে আনমিউট করে প্রশ্নগুলো আমাকে করতে পারো, যদি কোনো অসুবিধা থাকে, ঠিক আছে, সেই প্রশ্নগুলো তোমরা করতে পারো। এর পরের কোশ্চেনটা কি বললেন? বলো। সামগ্রিক বললাম বোধহয়, নাকি সামগ্রিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো, এটাই বলেছি। স্যার তারপরে তারপরে যেটা বললাম যে এই সামগ্রিক যে ইতিহাস চর্চা যেটা শুরু করেছিলেন দ্য অ্যানালস পত্রিকায় লুসিয়েন ফেবর, উনি প্রথম লিখেছিলেন অ্যানালস পত্রিকাতে সামগ্রিক ইতিহাস চর্চা সম্পর্কে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে পরেটাই যাচ্ছি। আর কারো প্রশ্ন আছে কিছু? বলছি নতুন সামাজিক ইতিহাস কি? এখন আমি যাইনি, টপিকটায় গেছি, আমি নতুন সামাজিক ইতিহাস চর্চা যখন পড়াবো নিশ্চয়ই বলবো, এখনো টপিকে যাইনি ওখানে। আমি যতটুকু পড়িয়েছি তার মধ্যে কোনো অসুবিধা আছে কিনা আমি জিজ্ঞাসা করেছি তোমাদের। তাহলে আমি পরের টপিকে যাব। পরের টপিক হচ্ছে আমাদের যে নতুন সামাজিক ইতিহাস চর্চা। নতুন সামাজিক ইতিহাস চর্চা কি, তার নতুনত্ব কি, এইভাবে একটা প্রশ্ন আসে পরীক্ষায় 2 নম্বরে। নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো, এরকমও আসতে পারে। আবার আসতে পারে যে নতুন সামাজিক ইতিহাস চর্চার নতুনত্ব কি, এরকম আসতে পারে, কিন্তু প্রশ্নটা 2 নম্বর হিসাবে আসে। তো দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চা অনেকটা সামগ্রিক ইতিহাস চর্চার মতনই, যে বর্তমান সমাজে আমরা মানুষের যে মর্যাদা এবং তার হচ্ছে একটা অস্তিত্ব অবদানকে কিন্তু একটা গুরুত্ব দেওয়াই হচ্ছে ইতিহাস চর্চা মূল লক্ষ্য। ধর একটা মানুষের একটা মর্যাদা আছে, তার একটা অস্তিত্ব আছে, তার একটা অবদান আছে সমাজের প্রতি, সেই সমস্ত জিনিসগুলোকে গুরুত্ব দেওয়াই কিন্তু হচ্ছে একটা নতুন সামাজিক ইতিহাস চর্চা। তো সাধারণ মানুষের ইতিহাসটাই হচ্ছে নতুন সামাজিক। তুমি একটা সাধারণ মানুষ, তোমার কথাও কিন্তু ইতিহাসে থাকতে পারে, তোমারও কথা কিন্তু ফুটে উঠতে পারে ইতিহাসের পাতাতে। তো এটাই হচ্ছে নতুন সামাজিক। নতুন সামাজিক ইতিহাস মানে রাজারুজিদের কাহিনী নয়, নতুন সামাজিক ইতিহাস মানে একেবারে সাধারণ শ্রেণীর ইতিহাস, একেবারে সাধারণ মানুষের কথা সেখানে ফুটিয়ে তোলা আছে। সাধারণ মানুষের একটা সমাজের সেবা করার কথা, একটা শ্রমের কথা, তাদের একটা সংগ্রামের কথা, কিভাবে তারা বিবর্তন ঘটেছে, কিভাবে তারা সভ্যতাকে টিকিয়ে রেখেছে, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু এতদিন ইতিহাসে গোপন করে রাখা হয়েছিল। নতুন সামাজিক ইতিহাসটা যখন থেকে চর্চা শুরু হয়েছে তখন থেকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু ফুটে উঠেছে এই তোমার এখানে, তোমার এই নতুন সামাজিক ইতিহাস চর্চার মধ্যে। তাহলে বোঝা গেল নতুন সামাজিক ইতিহাস চর্চার বিষয়বস্তু হচ্ছে একটা সাধারণ মানুষের কথা, বা একটা নতুনত্বই হচ্ছে সাধারণ মানুষের কথা। সেখানে কোনো উচ্চ শ্রেণী নয়, সেখানে একেবারে সমাজের সাধারণ মানুষ, তাদের সুখ দুঃখের কথা, তাদের শ্রমের কথা, তাদের সংগ্রামের কথা, তাদের মর্যাদার কথা, সেইগুলোকে তুলে ধরা হয়েছে। যেগুলো এতদিন পর্যন্ত গোপন ছিল সেগুলোকে নতুন সামাজিক ইতিহাসে তুলে ধরা হয়েছে। তো সেই তথ্য সত্য তুলে ধরাই হচ্ছে এখন ইতিহাসের লক্ষ্য, এবং ইতিহাসের এই চর্চা কিন্তু রবীন্দ্রনাথেরও দৃষ্টি আকর্ষণ করেছিল। তার মতে ইতিহাসের নামহীন পরিচয়হীন যারা মানুষ, তারা একটা বিশাল একটা হয়তো অবদান রয়েছে সমাজে, অথচ তার কথা কেউ জানতো না। যেমন এই রিসেন্টলি তোমাদের একটা ঘটনা বলি, আমি তো বর্ধমানে থাকি, তো আমার বাড়ি হচ্ছে বর্ধমানে। তো বর্ধমানের একজন বিখ্যাত ব্যক্তি যিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, অনেকেই ছিলেন, তার মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি যিনি অলিন্দ যুদ্ধের সময় বোমা নিক্ষেপ করেছিলেন বিনয় বাদল দীনেশের সঙ্গে, তিনি হচ্ছেন বটুকেশ্বর দত্ত। তা তার কথা কিন্তু এতদিন জানাই ছিল না, মানুষ কিন্তু তাকে নিয়ে মাতামাতি করেনি। কিছুদিন আগে তার কথা ফুটে ওঠে ইতিহাসের পাতাতে বটুকেশ্বর দত্ত, এবং তাকে নিয়ে অনেকটা বেশ মাতামাতিও হয়, এবং বেশ তার সম্পর্কে অনেক কিছু বলা হয় যে এই করা হবে। তো এইভাবে কিন্তু ইতিহাসে তারা হারিয়ে যাচ্ছিল, কিন্তু একটা সমাজে বিরাট অবদান রয়েছে। দেখো, অলিন্দ যুদ্ধের সময় স্বাধীনতা সংগ্রামে তিনি কিন্তু বিনয় বাদল দীনেশের সঙ্গে বোমা নিক্ষেপ করেছিলেন, কিন্তু তার কথা জানতো না। তাহলে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, ইতিহাসে গোপন করে রাখা হয়েছিল, এখন ফুটিয়ে তোলা হচ্ছে। এটাই হচ্ছে নতুন সামাজিকের বিষয়বস্তু। এইভাবেই কিন্তু ইতিহাসের কথা, সাধারণ মানুষের কথা কিন্তু তুলে ধরা হচ্ছে ইতিহাসের পাতাতে। তো এই বিষয়ে যিনি প্রথম উদ্যোগী হয়েছিলেন তিনি একজন বিখ্যাত তোমার ব্যক্তি, যার নাম হচ্ছে মিশেল ফুকো। মিশেল ফুকো উনি প্রথম এই বিষয়ে উদ্যোগী হয়েছিলেন নতুন সামাজিক বিষয়টিকে নিয়ে, মানে তার গবেষণা করার জন্য। তার একটা বিখ্যাত গ্রন্থ ছিল ফুকোর ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন। ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন ফুকোর লেখা গ্রন্থটি, মিশেল ফুকো।
তো ইনি এই গ্রন্থতে কিন্তু সাধারণ মানুষের অস্তিত্বের কথা, মর্যাদার কথা, হাসি কান্না, দুঃখ সবকিছুকে তিনি কিন্তু স্থান দিয়েছেন। এবং এই কারণেই সমাজের মানে অংশরূপে একটা শুধুমাত্র যে অভিজাতদের কথা, শুধু রাজাদের কথা, রানীদের কথা সেখানে নয়, সেখানে কিন্তু দাসদের কথা আছে, কৃষ্ণাঙ্গদের কথা আছে, মানে যারা কালো শ্রেণীর মানুষ, যাদেরকে ব্রিটিশরা বলতো, যারা দুর্বৃত্ত, ডাকাত, তারপরে হচ্ছে সমাজ বিরোধী লোক, পাগল, হিজড়ে, এই সমস্ত মানুষ, সমাজের সকল স্তরের মানুষ, তাদের কথা কিন্তু এই ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশনে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। মিশেল ফুকো কিন্তু তিনি ফুটিয়ে তুলেছিলেন। আর সেই জন্যই এখন ইতিহাস চর্চার মেন যেটা কথা, সেটা হচ্ছে স্টাডি দ্য হিস্টোরি ফ্রম বিলো। স্টাডি দ্য হিস্ট্রি ফ্রম বিলো মানে হচ্ছে তোমার স্টাডি দ্য হিস্ট্রি ফ্রম বিলো কথাটির তো স্টাডি দ্য হিস্ট্রি ফ্রম বিলো, এই যে কথাটি ফোন চলে এসেছিল, এই কথাটির মধ্য দিয়ে কিন্তু দেখা যাচ্ছে কি যে আমরা মানে একটা ইতিহাস কিন্তু তোমার মানে শুরু হচ্ছে নিচুতলা থেকে, মানে একেবারে সমাজের নিম্ন শ্রেণীর মানুষের থেকে শুরু করা হচ্ছে। তাই ইতিহাসের এখন লক্ষ্যই হচ্ছে একটা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ থেকে একটা উপরের দিকে যাওয়া। এইভাবেই কিন্তু ইতিহাসের একটা বহুমাত্রিকতা এসছে। এর জন্য কিন্তু বহু সংগ্রহশালা তৈরি করা হয়েছে, যেমন হচ্ছে হিস্ট্রি ল্যাবরেটরি, তারপরে হচ্ছে তোমার মহাফেজখানা, যেখানে বিভিন্ন তথ্যগুলোকে সংরক্ষিত রাখা হয়, বহু ইম্পর্টেন্ট তথ্য বা যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সে সমস্ত মহাফেজখানা বা ইতিহাসের সংগ্রহশালা থেকে আমাদের মানে কেউ যদি ইতিহাস রচনা করতে চায় সেখান থেকে পারমিশন নিয়ে সেগুলোকে কিন্তু নিতে হয় সেখান থেকে। তাহলে ইতিহাসের তথ্যগুলো সংগ্রহিত মানে যেখানে সংগ্রহ থাকে সেটা হচ্ছে মহাফেজখানা বলা হয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মহাফেজখানা কি। তো ব্রিটিশ ঐতিহাসিক হার্লার্ড পার্কিন, এরিক হবসবম, এডওয়ার্ড টমসন, জি.এম. ট্রাভেলিয়ান, তো এরা কিন্তু মানুষের যে দৈনন্দিন কার্যকলাপ তার সঙ্গে কিন্তু একটা আর্থ সামাজিক এবং হচ্ছে তোমার সম্পর্ক কিন্তু গড়ে তুলতে গিয়ে তারা কিন্তু নতুন সামাজিকের উপরে দৃষ্টি আকর্ষণ করেছেন। যে নতুন সামাজিক ইতিহাসের দৃষ্টি হচ্ছে, তারা যখন দৃষ্টি আকর্ষণ মানে তারা যখন ইতিহাসটা ফুটিয়ে তুলছে, তখন কিন্তু একটা মানুষের, সাধারণ মানুষের, তাদের কিন্তু একটা সুখ দুঃখের কথা, সাধারণ মানুষের একটা নিয়ম শৃঙ্খলার কথা, সাধারণ মানুষের একটা হাসি কান্নার কথা তারা কিন্তু ফুটিয়ে তুলেছেন। এবং 1965 খ্রিস্টাব্দে এই জন্যই গড়ে উঠেছিল সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল ইন ইংল্যান্ড। সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল ইন ইংল্যান্ড, এটা কিন্তু ইংল্যান্ডে হয়েছিল এবং এই বিষয়গুলো ওখানে বেশ চর্চা হতো। তাই ইতিহাস ছকে বাঁধা বেরিয়ে এসে থেকে একটা সামগ্রিক বা একটা বহুমাত্রিকতা ইতিহাসের একটা বড় জায়গা পেয়েছে। এবং ফার্নান্দ ব্রোদেল, লুসিয়ান ফেবর, মার্ক ব্লক, লাদুরি, এই সমস্ত ইতিহাসবিদ এরাও কিন্তু এর মধ্যে অংশগ্রহণ করেছেন এবং ইতিহাস চর্চাকে বিশেষভাবে ফুটিয়ে তুলেছেন। তো তার প্রচলিত ইতিহাস চর্চা থেকে তারা বেরিয়ে এসে এইভাবে একটা নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু করেছে। নতুন সামাজিক ইতিহাস চর্চার জন্য ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছে অ্যানাল স্কুল এবং অ্যানাল পত্রিকার গোষ্ঠী তারা কিন্তু গঠন করেছিলেন 1929 খ্রিস্টাব্দে। তাহলে অ্যানাল স্কুল বা অ্যানাল পত্রিকা গোষ্ঠী মানে হচ্ছে তোমার পত্রিকা তৈরি হয়েছিল কখন? 1929 খ্রিস্টাব্দে। কেন? যে নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তুগুলোকে চর্চা করার জন্য। কোথায় হয়েছিল? ফ্রান্সে। পরীক্ষার প্রশ্ন আসে। 1970-এর দশক থেকেই কিন্তু নতুন সামাজিক ইতিহাস চর্চার একটা স্বর্ণযুগ শুরু হয়। এটাও প্রশ্ন আছে যে নতুন সামাজিক ইতিহাস চর্চার স্বর্ণযুগ কখন শুরু হয়। আমরা দেখলাম কি 1970-এর দশক থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চার একটা চর্চা শুরু হচ্ছে। এবং 1982 খ্রিস্টাব্দে ডক্টর রণজিৎ গুহ, ডক্টর জ্ঞানেন্দ্র পাণ্ডে এবং হচ্ছে গৌতম ভদ্র, তারপরে হচ্ছে তোমার দীপেশ চক্রবর্তী, সুমিত সরকার, তারপরে পার্থ চ্যাটার্জি, এরা কিন্তু সকলেই একটা নিম্ন শ্রেণীর একটা ঐতিহাসিক, মানে এরা সকলেই একটা নিম্ন শ্রেণীর ইতিহাস চর্চা করেছেন এবং মানে এরা সাবঅল্টার্ন স্টাডিজ, মানে যে ইতিহাস মানে নিম্ন শ্রেণীর ইতিহাস চর্চা বা সাবঅল্টার্ন স্টাডিজ বলা হয় তাদেরকে, বা সাবঅল্টার্ন নিয়ে যারা গবেষণা করেছেন তারা কিন্তু এই সমস্ত ঐতিহাসিক। এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে এমন কিছু ঐতিহাসিকের নাম বলো যারা নিম্ন শ্রেণীর ইতিহাস চর্চা করেছেন, যেমন গৌতম ভদ্র, জ্ঞানেন্দ্র পাণ্ডে, রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়, দীপেশ চক্রবর্তী, এরা কিন্তু সকলেই কিন্তু ছিল। আরে এই হচ্ছে নতুন সামাজিক ইতিহাস চর্চা। বলো এখানটা কোনো বুঝতে অসুবিধা হলে ঝট করে বলবে, তারপরে পরের টপিকে যাব। এখানে যদি কোনো বুঝতে সমস্যা হয় বলবে, পরের টপিকে যাব। মিশেল ফুকোর গ্রন্থটার নাম কি বললেন? ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন। ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন। বলো আর কোনো সমস্যা থাকলে বলবে ঝট করে। আমি দেখে নিয়েছি কজন ক্লাস করছে। কি বললেন? মহাফেজখানা হচ্ছে যেখানে
ইতিহাসের অনেক তথ্য সংগ্রহ থাকে, খুব গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ থাকে, যেগুলো বিভিন্ন জায়গায় আছে, কলকাতায় আছে, দিল্লিতে আছে। তো এই তথ্যগুলো আমরা যখন কোনো ঐতিহাসিক ইতিহাস রচনা করতে যান, তখন উনি ওগুলোকে সংগ্রহ করে মানে ইতিহাস পারমিশন নিয়ে তথ্যগুলোকে নেন ওকে ওখান স্যার। থেকে এবং রচনা করেন। স্যার কোয়েশ্চেন গুলো কি বললেন? কোশ্চেন গুলো বললাম যখন লেখনি, যখন বললাম কি করছিলে, লিখেছো? কেউ কেউ দেখবে অনেকেই লিখেছে, তাদের কাছ থেকে নিয়ে নিও কোশ্চেন গুলো। এতবার তো বলা সম্ভব নয়, তাহলে ক্লাসটা মানে এগোবে না, সিলেবাসটা। ঠিক আছে? অতএব তোমরা না লিখতে পারলে এই ভিডিওটাও রেকর্ড থাকবে, ইউটিউবে দিয়ে দেওয়া হবে, সেটাও তোমরা দেখে নিতে পারবে, কিংবা কেউ লিখলে তার কাছ থেকেও নিয়ে নিতে পারবে। বেশ, অ্যানাল কি আমি বললেন? বলো অ্যানাল বলো। দিয়ে একটা কি কোশ্চেন? অ্যানাল গোষ্ঠী বা অ্যানাল পত্রিকা বা অ্যানাল স্কুল বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে যেখানে এই নতুন সামাজিক ইতিহাস চর্চা নিয়ে, যেখানে মানে চর্চা হয়, নতুন সামাজিক বিষয়বস্তু নিয়ে যেখানে চর্চা হয় ইতিহাসে, সেটাকে আমরা অ্যানাল মানে স্কুল বলতে পারি। এটা ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, 1929 খ্রিস্টাব্দে। দেখো, খেলার ইতিহাস আমরা দেখি, খেলা কিন্তু আমাদের একটা জীবনের প্রত্যেকই গুরুত্বপূর্ণ অঙ্গ। খেলাধুলা করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। খেলা একটা মিলনস্থল, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতের মানুষ খেলাতে আমরা অংশগ্রহণ করতে পারি একসঙ্গে। সুতরাং মেলাকেও যেমন আমরা মিলন হল বলতে পারি, খেলাকেও আমরা মিলনের মাঠ বলতে পারি। তো সুতরাং বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো। তো সুতরাং খেলার প্রয়োজনীয়তা আছে। তোমরাও খেলতে ভালোবাসো, কেউ ক্রিকেট খেলো, কেউ ফুটবল খেলো, কেউ রাগবি খেলো, কেউ বেসবল খেলো, কেউ হকি খেলো, কেউ টেনিস খেলো, বিভিন্ন খেলা আছে। তো এই খেলা নিয়ে আমরা একটু জেনে নেব। তো ভারতের এই সমস্ত খেলাগুলো কি কি খেলা আছে, কোনগুলো জনপ্রিয়, কোন খেলাগুলোতে কে পুরস্কার পেয়েছে, কখন কি হয়েছে প্রতিষ্ঠা, সেগুলোকে আমরা জেনে নেব খেলার ইতিহাসে। তো চলো, খেলা আমরা বললাম, যেগুলো বিভিন্ন ধরনের খেলার নামগুলো আমি বললাম। তো খেলা কিন্তু একটা জাতীয় আন্তর্জাতিকেরও কিন্তু একটা সম্পর্ক বেরোয়। দেখো, অলিম্পিক এই কদিন আগে যে ভারতে নিয়ে এলো সোনা, তাহলে সেই ছেলেটি তো ভারত থেকে গেছে। তো সুতরাং আন্তর্জাতিক বাইরে গিয়ে, বিশ্বে গিয়ে সেখান থেকে সোনা নিয়ে আসছে। তার মানে কি, একটা দেশের সঙ্গে একটা বিদেশের কিন্তু একটা মেলবন্ধন ঘটছে খেলাতে। সুতরাং আমরা বলতে পারি খেলা একটা পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক আদান প্রদানেরও কিন্তু একটা অংশ হচ্ছে খেলা। তো ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি ও হচ্ছে জে.এ. ম্যাগান, রিচার্ড হোল্ট, এরিক হবসবম, এই টনি ম্যাসন, এরা কিন্তু একজন মানে সমস্ত লেখক। তো এরা কিন্তু বিভিন্ন খেলা নিয়ে কিন্তু তারা বিভিন্ন কথা লিখেছেন। তো এই ক্রিকেট আর ফুটবল যেটা খুব জনপ্রিয় খেলা দুটো, তো এই খেলা দুটোর কিন্তু প্রথম উৎপত্তি হয়েছে কোথায়? আমরা জানি যে ইংল্যান্ডে। ক্রিকেটকে 22 গজের খেলা বলা হয়, মানে 22 গজ বলা হয়, তার কারণ হচ্ছে একটা উইকেট থেকে আরেকটা উইকেটের দূরত্ব হচ্ছে 22 গজ থাকে। তো সুতরাং ক্রিকেট খেলাকে 22 গজের খেলা বলা হয়। এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এবং কারণ এই দুই প্রান্তের মাঝখানের পিচটা হচ্ছে 22 গজের মাপ। এবং 1709 খ্রিস্টাব্দে ডার্টফোর্ট, মানে ইংল্যান্ডে ডার্টফোর্টের সারে প্রথম ক্রিকেট খেলা শুরু হয়েছিল। তোমরা এত মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবে যে ক্রিকেট খেলা শুরু হয়েছিল ইংল্যান্ডে, ফুটবল খেলাও শুরু হয়েছে কিন্তু ইংল্যান্ডে। তো দুটোই কিন্তু ইংল্যান্ডে শুরু হয়েছিল। ক্রিকেট খেলাকে বলা হচ্ছে 22 গজের খেলা। তো 1965 খ্রিস্টাব্দে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স আইসিসি গঠিত হয়েছিল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স আইসিসি ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স, 1965 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা পরবর্তীকালে নামটা চেঞ্জ হয়ে গিয়েছিল। 1989 খ্রিস্টাব্দে এটা নাম চেঞ্জ হয়ে গিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, সেটাও আইসিসি, দুটোই কিন্তু আইসিসি, কিন্তু একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। 1887 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রথম মহিলা ক্রিকেট ক্লাব শুরু হয়েছিল। 1793 খ্রিস্টাব্দে মহিলা ক্রিকেটের বিশ্বকাপ হয়েছিল। আর রাগবি এক ধরনের খেলা আছে, সেটা হচ্ছে ডিম্বাকৃতি ফুটবলকে বলা হচ্ছে রাগবি। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো এই ডিম্বাকৃতি ফুটবল খেলাকে রাগবি বলা হয়। আর একটা প্রশ্ন আছে যেটা এই বইতে নেই, যে পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি? সেটা মানাকালা বলতে পারো, মানাকালা। এটাও কিন্তু পৃথিবীর হচ্ছে প্রাচীনতম খেলা। অনেক বই অনেক রকম আছে। তো প্রাচীনতম খেলা এটা মানাকালাই বলবে যদি পড়ে পরীক্ষায়। তো 1863 খ্রিস্টাব্দে লন্ডনে ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হলে রাগবি থেকে ফুটবলের তখন নিয়ম কানুন একটু আলাদা, মানে আগে রাগবি ছিল, পরবর্তীকালে যখন অ্যাসোসিয়েশন গঠিত হচ্ছে, বা যেটা হচ্ছে এফএ যেটাকে আমরা বলি, সেটা যখন প্রতিষ্ঠিত হলো, তখন কিন্তু যে রাগবির যে নিয়ম কানুন বা ফুটবলের যে নিয়ম কানুন, সেটা কিন্তু একে অপরের থেকে আলাদা করে দেওয়া হয়েছিল, পৃথক করে দেওয়া হয়েছিল। আর সব থেকে বড় যেটা ঘটনা, সেটা হচ্ছে দেখো, কলকাতায় মোহনবাগান দল, ইস্ট বেঙ্গল মোহনবাগানের মধ্যে বিতর্ক এখনো চলে, এখনো ঝগড়াঝাটি চলে। তো সুতরাং এইটা আমরা দেখছি কি, যে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান, এই যে মোহনবাগান দল প্রতিষ্ঠিত হয়েছিল 1889 খ্রিস্টাব্দে কলকাতাতে।
ঠিক আছে। এবং 1911 খ্রিস্টাব্দে 29 জুলাই মোহনবাগান ক্লাব ব্রিটিশদেরকে হারিয়ে এবং মিলিটারি দলকে হারিয়ে আইএফএ শিল্ড জয় করেছিল। পরীক্ষায় প্রশ্নটা ভীষণ আসে, ভীষণ গুরুত্বপূর্ণ। 1911 খ্রিস্টাব্দের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? তাহলে 1911 খ্রিস্টাব্দে আমরা কি দেখছি, যে 1989 খ্রিস্টাব্দে কলকাতায় মোহনবাগান দল প্রতিষ্ঠিত হওয়ার পর তোমার ফুটবল খেলাতে মোহনবাগান ক্লাব ইউরোপীয় বা ব্রিটিশ মিলিটারিগণকে হারিয়ে তারা আইএফএ শিল্ড জয় করেছিল। এটা একটা অবিস্মরণীয় ঘটনা এবং এটা একটা বঙ্গভঙ্গ রোধের কিন্তু একটা মানে তীব্র একটা জবাবও ছিল। বঙ্গভঙ্গ যেমন 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ যখন হয়েছিল তারও একটা জবাব ছিল এদের কাছে। তো সুতরাং এটা আমরা দেখতে পারি যে এই 1911 খ্রিস্টাব্দের সালটি কিন্তু এই জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা কি দেখছি, যে ব্রিটিশ সরকার ভারতে রাজধানী 1911 খ্রিস্টাব্দে 12 ডিসেম্বর দিল্লিতে স্থানান্তরিত করে দিয়েছিল কলকাতা থেকে। আগে ভারতের রাজধানী কলকাতা ছিল, পরবর্তীকালে 1911 খ্রিস্টাব্দে 12 ডিসেম্বরের পর তারা কিন্তু এই রাজধানীটাকে চেঞ্জ করে দিয়েছিল। তো এটা একজন ঐতিহাসিক মনে করেন রামচন্দ্র গুহ। আর হকির জনক আমরা কি জানি, যে ধ্যানচাঁদকে হকির জনক বলা হয়। হকি একটা খুব গুরুত্বপূর্ণ খেলা। তিনি হিটলারের হাত থেকে পুরস্কার নিয়েছিলেন অলিম্পিকে 1936 খ্রিস্টাব্দে এবং এই হকি দল 8 বার গোল্ড মেডেল জিতেছিল। সুতরাং হকিরও একটা গুরুত্বপূর্ণ আছে। এছাড়াও ধরো তোমার হচ্ছে হকির পরবর্তীকালে একটা কবাডির পরিবর্তে হকি কিন্তু পরবর্তীকালে মর্যাদা পেয়েছিল। খেলা নিয়ে বেশ কিছু গ্রন্থ আছে যেগুলো আমরা বলবো, সেটা হচ্ছে 22 আওয়ার্স অফ ফ্রিডম, বড়িয়া মজুমদার লিখেছিলেন। এটা আসে খুব গ্রন্থটা পরীক্ষায়, যে 22 আওয়ার্স অফ ফ্রিডম গ্রন্থটি কার লেখা? বড়িয়া মজুমদার। 22 আওয়ার্স অফ ফ্রিডম গ্রন্থটি কার লেখা? বড়িয়া মজুমদার। এবং রামচন্দ্র গুহের হচ্ছে ক্রিকেটের মাধ্যমে হচ্ছে রাজনৈতিক ও তোমার আন্তর্জাতিক বিষয় একটি লিখেছিলেন, সেটার নাম হচ্ছে তোমার কর্নার অফ ফরেন ফিল্ড ও পিকাডোর বুক অফ ক্রিকেট। এত মনে রাখার দরকার নেই, এখানের মধ্যে যেটা মনে রাখার দরকার সেটা হচ্ছে 22 আওয়ার্স অফ ফ্রিডম, এটাই আসে খুব পরীক্ষাতে। খেলা যখন ইতিহাস, এটাও আছে। খেলা যখন ইতিহাস গ্রন্থটি কার লেখা? কৌশিক বন্দ্যোপাধ্যায়, বাঙালি একজন। কৌশিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন খেলা যখন ইতিহাস, ঠিক আছে। আর সৌভিক নাহার লিখেছিলেন হিস্ট্রিওগ্রাফি অফ ক্রিকেট অ্যান্ড ন্যাশনালিজম ইন কলোনিয়াল ইন্ডিয়া, হিস্ট্রিওগ্রাফি অফ ক্রিকেট অ্যান্ড ন্যাশনালিজম ইন কলোনিয়াল ইন্ডিয়া। তো এটা মনে রাখার প্রয়োজন নেই, আমি যেটুকু বলে দিয়েছি সেই দুটো গ্রন্থ এখান থেকে মনে রাখবে। একটা হচ্ছে খেলা যখন ইতিহাস তোমার কৌশিক বন্দ্যোপাধ্যায়ের, আর একটা হচ্ছে তোমার যেটা বললাম যে 22 আওয়ার্স অফ ফ্রিডম, এই গ্রন্থটা লিখেছিল, সরি আওয়ার্স নয়, 22 ইয়ার্স অফ ফ্রিডম, হস্যই উন্তস্তয় আকার ডয়রেব দন্তেশ্ব, হস্যই উন্তস্তয় আকার ডয়রেব দন্তেশ্ব, 22 ইয়ার্স অফ ফ্রিডম, এই গ্রন্থটা কিন্তু বড়িয়া মজুমদার লিখেছিলেন। ব্যাস, এটাই হচ্ছে খেলার ইতিহাস। এবং 1970 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম খেলার ইতিহাস চর্চা শুরু হয়েছিল, 1970 দশকে। মনে রাখবে, এটাও প্রশ্ন আসে পরীক্ষায়, যে খেলার ইতিহাস কখন শুরু হয়েছিল? 1970 দশকে। বেশ, বলো খেলা নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে ঝট করে বলবে আমাকে। খেলা নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে আমাকে তাড়াতাড়ি বলবে। খেলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এমন দুইজন ভারতীয়র নাম কি হবে? খেলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এরকম দুজন ভারতীয় তোমরা বলতে পারো, দাঁড়াও নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি আমি। ক্রিকেট ফুটবল খেলাতে খুব জনপ্রিয়তা অর্জন করেছিল, তোমার মনে আছে কি কারুর? স্যার কৌশিক বন্দ্যোপাধ্যায়, বড়িয়া মজুমদার হবে না? বড়িয়া মজুমদারও হবে, কৌশিক বন্দ্যোপাধ্যায় হবে, তবে ওর নামটা দাঁড়াও আমি একদম ভুলে যাচ্ছি। কি নাগেন্দ্র এরকম নামটা বোধহয়। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, ওই নামটাই ভুলে যাচ্ছিলাম, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। ওটাও বলতে পারো, বড়িয়া মজুমদারও হবে, আর তোমার ইয়েটাও হবে, ওই আরেকটা কি বললাম জানো, ওই কৌশিক বন্দ্যোপাধ্যায়। এরা খেলা নিয়ে লিখেছিল, গবেষণা করেছিল। লিখতে গেলেই তো গবেষণা করতে হবে। বেশ, এবার খাদ্যের ইতিহাস বলো বলো, তাড়াতাড়ি বলো। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এই গ্রন্থটা এটা কবে হয়েছিল স্যার? এটা কোনো গ্রন্থ না, এটা একটা সংস্থা। এটা হচ্ছে 1889 খ্রিস্টাব্দ, ঠিক আছে। 1800 বলছি, 1989, 1989 খ্রিস্টাব্দ, লিখে নাও 1989। বেশ, তারপর দেখো খাদ্যের ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস। আমরা খেতে সবাই ভালোবাসি, বাঙালি মানেই খাওয়ার একটা বিশাল ব্যাপার, প্রবণতা। তো খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, আমি তো বিশেষ করে ভীষণ ভালোবাসি খেতে। খাই অল্প কিন্তু খেতে ভালোবাসি সব রকম। তো খাবার বিভিন্ন ধরনের বৈচিত্র্য অনুযায়ী খাবার আছে, মানে বৈচিত্র্য অনুযায়ী কেন বললাম, কারণ ধরো যেখানে যেমন আর কি পরিবেশ সেখানে সেরকম খাবার পাওয়া যায়।
ধরো আমাদের যেমন পশ্চিমবঙ্গের বাঙালি আমরা কিন্তু বেশি ভাত খেতেই পছন্দ করি, আবার একটু বিহার সাইডে তুমি যদি যাও ওরা কিন্তু রুটি খেতে ভীষণ পছন্দ করে, উত্তরপ্রদেশ এই এলাকাগুলোতে যদি যাও ওরা একটু ড্রাই খাবার বা মিলেট বা শস্য জাতীয় খাবারগুলো পছন্দ করে। পাঞ্জাব কাশ্মীর যদি যাও ওখানে রুটি ফুটি খুব পছন্দ করে। কাশ্মীরে অনেক জায়গা আছে আবার নিরামিষ, মানে ভীষণ আঁশ টাশ পাওয়াই যায় না, এরকম অনেক জায়গা আছে। তো সুতরাং এইভাবে কিন্তু বিভিন্ন জায়গার জলবায়ু ওয়েদার অনুযায়ী খাবার একটা বৈচিত্র্য আছে, পোশাকেরও বৈচিত্র্য আছে, খাওয়ারও বৈচিত্র্য আছে। তো নিজের রুচিতে খাও, পরের রুচিতে পড়ো, এটাই হচ্ছে সভ্যতা। মানে নিজের খাবারটা নিজের পছন্দ মতো, আর রুচিটা এমন পড়বে যাতে সকলেই ভালো বলে পোশাকটা। তো সুতরাং যাই হোক, দেখো পোশাক যখন পরাবো তখন বলবো। তো আমরা খাদ্যাভ্যাসের একটা বিরাট পরিবর্তন এসেছিল যখন পিঠে তৈরি হলো, আবিষ্কার হলো। পিঠে আমরা সকলেই খাই, খুব ভালো খেতে, চাল গুঁড়ি দিয়ে সব দিয়ে, পরে অনেকে ময়দা দিয়েও করে। এই ময়দা দিয়ে যে খাবার এক ধরনের তৈরি হয় সেটাকে আমরা পিঠে বলি। তো ময়দা আর ডিম দিয়ে আবার যে ধরনের সিমাই জাতীয় একটা সরু সরু খাবার তৈরি করা সেটাকে আমরা বলি নুডলস। এখন সব বাচ্চারা খায়, দেখবে নুডলস নুডলস খাচ্ছে, বলে ছেলে কি খায় রে, বলবে নুডলস খাচ্ছে। নুডলসটা কি বুঝতে পারলে, ময়দা আর ডিম দিয়ে এক ধরনের সরু সরু জাতীয় খাবার তৈরি করা হয়, সেটাকে বলা হচ্ছে নুডলস। এবং তোমার হচ্ছে পাস্তা খাও, এখন তো বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেটে। তো ময়দা ডিমের লেচি দিয়ে জল দিয়ে শুকিয়ে সেটাকে তোমার সিমাইয়ের মতো করে তৈরি করা হচ্ছে, এরকম সে পেঁচি পেঁচি বোধহয় হয় এরকম ধরনের লম্বা, যেটাকে বলছে পাস্তা। তো মাকরানি ও প্যাগোটিও বলে কে। আবার ইটালিতেও এই খাদ্য এখনো দারুণ ভাবে প্রচলিত আছে, ভারত আর জাপানেও কিন্তু এই ধরনের খাদ্য খাচ্ছে মানুষেরা। তো খাদ্যাভ্যাসের মূল বৈচিত্র্য, মানে খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার মূল বৈচিত্র্যই হচ্ছে তোমার খাদ্য বৈচিত্র্য, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাদ্য। তো আলুর ব্যবহার আমরা ধরো পর্তুগিজদের কাছ থেকে যেমন শিখেছি, আলু কিন্তু আমাদের ভারতের লোক খেতে জানতো না, কিন্তু এখন আবার আলুটাই আমাদের প্রধান খাদ্য। আলু ছাড়া কোনোদিন চলবে বলো তো? কোনোদিন আলু তরকারি বা আলু সিদ্ধ মাখা বা হচ্ছে আলুর তরকারিতে আলু দেওয়া নেই, এরকম বাড়ি নেই, মানে প্রত্যেকের বাড়িতেই হয়। তো সুতরাং আলু কিন্তু এসেছে পর্তুগিজদের কাছ থেকে, আমরা শিখেছি, আমাদের কিন্তু ছিল না। তো জলবায়ুর বৈচিত্র্য অনুযায়ী আমরা যেটা বললাম যে কোথাও ভাত খাচ্ছে মানুষ, কোথাও রুটি খাচ্ছে, তো এইভাবেই কিন্তু আমরা দেখছি। আবার কোথাও কোথাও জোয়ার বাজরা শস্য জাতীয় খাবারও খাচ্ছি। তো 500 বছর আগে আমাদের পূর্বসূরীরা ধরো এই আলু, চীনাবাদাম, ভুট্টা, টমেটো, কাঁচা লঙ্কা, লাল আলু, মিষ্টি আলু, সোয়াবিন, সিম, এই কোনো সবজির কথা, তরি তরকারি কথা জানতো না। তো এই ধরনের এই খাবারগুলো আমরা রেড ইন্ডিয়ানদের কাছ থেকে শিখেছি, আমেরিকা, ওদের কাছ থেকে আমরা শিখেছি। তো আর স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয়, কারণ ওখানে প্রচুর ওটস পাওয়া যায়, ওটস তো দেখবে অনেকে খায়। তো স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয়, এটা পরীক্ষা প্রশ্ন আসে, অনেক সময় আসে না তবে খুব কম। কেকের দেশ কোন শহরকে বলা হয়? স্কটল্যান্ডকে। আর ওটস আজ ভারতের তালিকায় স্থান পেয়ে গেছে। ধরো আয়ারল্যান্ডের যে সমস্ত গরিব মানুষ একসময় জানো শুধু আলু খেয়ে বেঁচে থাকতো, কিচ্ছু খেতো না, কিছুই জানতো না খেতে, শুধু আলু খেয়ে বেঁচে থাকতো আয়ারল্যান্ডের মানুষ। তো সে কথা আজ খাদ্যাভ্যাসের ইতিহাস থেকে আমরা জানতে পারছি। খাবার নিয়েও কিছু বই আছে মানুষ যেগুলো গবেষণা করেছে, যেমন হচ্ছে কেটি আচায়ার, এর রচনা হচ্ছে ইন্ডিয়ান ফুড হিস্টোরিক্যাল কম্পানিয়ন। আর জিওফ্রে পিলচার রচিত অক্সফোর্ড হ্যান্ডবুক অফ ফুড হিস্ট্রি, অক্সফোর্ড হ্যান্ডবুক অফ ফুড হিস্ট্রি, মনে রাখার কোনো দরকার নেই, গ্রন্থগুলো আসে না। তো এইটাই হচ্ছে খাবারের ইতিহাস। ঠিক আছে, এরপর আমি শিল্প চর্চার ইতিহাসটা বলি। শিল্প চর্চা হচ্ছে, দেখো আমরা শিল্প মানে শুধু কলকারখানা এগুলো বুঝি না, শিল্প বলতে আমাদের সভ্যতা সংস্কৃতিকেও শিল্প বলা হয়। যেমন সঙ্গীত আছে, নৃত্য আছে, তারপর নাটক আছে, চলচ্চিত্র আছে, এই সমস্ত জিনিসগুলোকে আমরা শিল্প চর্চার একটা অঙ্গ বলি। তো এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারি কোথা থেকে? ভরতমুনির যে নাট্যশাস্ত্র বা অভিনয় দর্পণ থেকে। ঠিক আছে, ভরতমুনির নাট্যশাস্ত্র এবং অভিনয় দর্পণ থেকে আমরা এগুলো জানতে পারি। সামবেদ হচ্ছে ভারতীয় সঙ্গীতের উৎস। তাহলে ভারতীয় সঙ্গীতের উৎস আমরা কাকে বলি? সামবেদকে। এবং দেখো এরপর হচ্ছে বীরভূমের পট ও পটের গান, গায়কী ঠমক, মানে অঞ্চল ভেদে গানের এক একটা বাহার আছে। দেখবে পুরুলিয়া এক ধরনের গান হয়, নাচ হয়, ছৌ নৃত্য, এই ধরনের গানেরও ভাষা আলাদা। তেমন সব জায়গাতেই কিন্তু একটা গানের মানে একটা অঞ্চল ভেদে কিন্তু গানেরও যেমন প্রাধান্য আছে, একটা অঞ্চল ভেদে কিন্তু তেমনই একটা আমরা দেখি কি যে একটা নৃত্যেরও প্রাধান্য আছে। তো এই ধরনের গায়কী ঠমক আছে। টপ্পা এক ধরনের গান আছে, খুব ইম্পর্টেন্ট। টপ্পা হচ্ছে পাঞ্জাবের যারা উট চালায় যারা, তাদের গানকে আমরা টপ্পা বলি। এটা প্রবর্তক যিনি ছিলেন তিনি হচ্ছেন গোলাম নবী, লখনৌ বাড়ি, গোলাম নবী, মনে রাখবে। তাহলে টপ্পা গানের প্রবর্তককে গোলাম নবী। এবার মন আপ্লুত করা কিছু ঠমকি গান আছে, ঠুংরি গান, যেগুলোর প্রবর্তক ছিলেন বড়ে গোলাম আলী খাঁ। টপ্পা গানের প্রবর্তক গোলাম নবী, ঠুংরি গানের প্রবর্তক হচ্ছে বড়ে গোলাম আলী খাঁ, এটা মনে রাখবে কিন্তু। আর গজল এক ধরনের গান ছিল, এখনো আছে গজল, খুব বিখ্যাত। এটা কিন্তু আরবের বিশেষত প্রধান, মানে আরবে রাজার যে রাজসভা থাকতো সেখানে যে স্তুতিমূলক যে গানগুলো হতো সেগুলোকে বলা হচ্ছে গজল। এবং এছাড়াও আমাদের নৃত্যের জগতে যদি আমরা যাই
এখানে প্রচন্ড কিছু আমাদের শাস্ত্রীয় নৃত্য যেগুলোকে আমরা বলি, যেমন হচ্ছে তোমার হচ্ছে ভরতনাট্যম, কথাকলি, মণিপুরি, কুচিপুরি, ওডিসি, তারপরে হচ্ছে তোমার মোহিনী আট্টম, এগুলো হচ্ছে কত্থক, এগুলো ভারতবর্ষে আমরা শাস্ত্রীয় নৃত্য বলি। তো কিছু কিছু তোমাদের আছে, যেমন হচ্ছে মণিপুরি নৃত্য খুব বিখ্যাত, এটা বিশেষত মণিপুর মানে ইম্ফল ওই জায়গাটা। তো গোবিন্দজির মন্দিরে এটা অনুষ্ঠিত হতো, মূলত এটা রাধাকৃষ্ণের প্রেমকে দেখানো হয়েছে এখানে এই নৃত্যের মধ্য দিয়ে। তো এটা গোবিন্দর মানে মন্দিরেতেই এগুলো বেশি হতো। এরপর আমরা যেটা বলবো রবীন্দ্র নৃত্য। তোমরা সকলেই জানো রবীন্দ্র নৃত্য মানেই শান্তিনিকেতন, শান্তিনিকেতনের রবীন্দ্র নৃত্য বিখ্যাত। এছাড়াও আমরা যেটা বলবো যে তোমার ভারতের যিনি একজন বিখ্যাত নাট্যকার, এই নৃত্যকার মানে নৃত্যশিল্পী যাকে আমরা বলি, তিনি হচ্ছেন উদয় শঙ্কর। তার মানে মেয়েরা এখনো বেঁচে আছেন, মানে হচ্ছে তনুশ্রী, তারপরে হচ্ছে তোমার মমতা শঙ্করজি। তো এই উদয় শঙ্করজি মানে এত সুন্দর নৃত্যের বৈশিষ্ট্য ঘটিয়েছিলেন, যিনি হচ্ছেন মানে পাশ্চাত্য মানে বিদেশি এবং দেশীয় দুটোকে সংমিশ্রণ করে একটা নৃত্যের প্রাধান্য তিনি ঘটিয়েছিলেন। তো উদয় শঙ্করকে আমরা একটা বেশ ভালো মানে জায়গায় রেখেছি। এবং ছৌ নাচও তোমরা বিখ্যাত, আমি বললাম যে পুরুলিয়াতে বিখ্যাত ছৌ নাচ। এছাড়াও হচ্ছে দক্ষিণ ভারতে কর্ণাটকে হচ্ছে মোহিনী আট্টম বিখ্যাত, এবং কৃষ্ণ আট্টম, ও তামিলনাড়ু হচ্ছে ভরতনাট্যম, এবং অন্ধ্রের কুচিপুড়ি নৃত্য। ভরতনাট্যমটা হচ্ছে মন্দিরের যারা দেবদাসী থাকতো দেখবে, তো তারা মূলত এই মানে ভরতনাট্যমটা নৃত্য করতো দেবতাদেরকে সন্তুষ্ট করার জন্য। তো এটা ওখান থেকে এসছে। আর মানে আমি যেটা বললাম মোহিনী আট্টম ও তোমার হচ্ছে কর্ণাটকের এটা বিখ্যাত, আর কৃষ্ণ আট্টম, ভরতনাট্যম এইগুলো হচ্ছে তামিলনাড়ু, এবং হচ্ছে অন্ধ্রে হচ্ছে কুচিপুড়ি নৃত্য বিখ্যাত হচ্ছে অন্ধ্রপ্রদেশে, এবং হচ্ছে কেরালা ও মালাবার উপকূল সেটাকে আমরা কথাকলি নৃত্য বলি। কথাকলি নৃত্যটা খুব আসে পরীক্ষা, কোন অঞ্চলে নৃত্য, কেরালারও হতে পারে মানে বলা যেতে পারে, আবার মালাবার উপকূলও তোমরা বলতে পারো, ঠিক আছে। আর নৃত্যের মতো নাটকেও ধরো নানা বৈচিত্র্য, বিভিন্ন নাটক আছে, গীতিনাট্য, শ্রুতিনাট্য, পথনাট্য, একাঙ্ক নাটক, বিভিন্ন ধরনের আমরা নাটকগুলোকে দেখেছি, গণনাট্য। তো এই সমস্ত নাটক নিয়েও কিন্তু অনেক চর্চা বা গবেষণা হয়েছে। তো তোমার বিভিন্ন লেখক শিল্পীরা তারা 1943 খ্রিস্টাব্দে 25শে মে ইন্ডিয়ান পিপলস থিয়েটার বলে একটা তোমার সংস্থা ছিল, অ্যাসোসিয়েশন। তো সেখানে কিন্তু ভারতীয় গণনাট্য সংঘ, যেটা ইন্ডিয়ান পিপলস থিয়েটার অর্থ হচ্ছে ভারতীয় গণনাট্য সংঘ, এখানে কিন্তু নাটকের বিভিন্ন চর্চা হয়েছে। এবং চলচ্চিত্র যেটা মানে আর্ট ফিল্ম আমরা যেটাকে বলি, তোমার এই সিনেমা টেনেমা, এগুলো কিন্তু একটা বেশ ইতিহাসের বিষয়বস্তু হয়ে উঠেছে। কারণ আর্ট ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম, এইগুলো হচ্ছে তোমার এইগুলোকে নিয়ে চলচ্চিত্রের ইতিহাসগুলো, মানে ওখান থেকে আমরা ইতিহাসের বিভিন্ন কথা জানতে পারি, বিভিন্ন ধরনের পুরোনো দিনের কথা আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের। যেমন অনেক সিরিয়াল আছে, যেমন হচ্ছে এই ধরো রাসমণি, যেমন হচ্ছে লোকনাথ বাবা। এখানে কিন্তু আমরা প্রাচীনকালে যে সমাজ ব্যবস্থা, কুসংস্কারচ্ছন্ন সমাজ, পণ্ডিতদের যে মানে বাচন ভঙ্গি, পণ্ডিতদের যে কার্যকলাপ, সেগুলো কিন্তু আমরা সেখান থেকে জানতে পারছি। অনেকটা অতিরঞ্জিত আছে, কিন্তু অতিরঞ্জিত বাদেও আমরা কিন্তু কিছু কিছু শিখতে পারছি। তো ফিল্ম স্টাডিজ, তো 1898 খ্রিস্টাব্দে কলকাতার যে স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র মানে খুব অল্প মানে সময়ের একটা তথ্যচিত্র তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে হীরালাল সেন ও মতিলাল সেন, তোমরা জানো। আর তাদের রয়্যাল বায়োস্কোপি কোম্পানি থেকে প্রথম বাংলা সিনেমা যেটা বেরিয়েছিল বিল্লমঙ্গল, তারা তৈরি করেছিল। এবং চলচ্চিত্রে যদি ভালো পারদর্শিতা হয়, খুব ভালো হয় চলচ্চিত্রটা, তাদেরকে কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া আছে, রীতি আছে, এটা এখনো চলে। তো প্রথম তথ্যচিত্র হচ্ছে পুণ্ডলিক প্রথম তথ্যচিত্র, মানে ছবির মধ্য দিয়ে তথ্য উদ্ঘাটন করা হয়েছে, সেটার নাম হচ্ছে পুণ্ডলিক। এটা 1912-তে প্রকাশ পেয়েছিল। তারপর হচ্ছে 1913 খ্রিস্টাব্দে তোমার হচ্ছে প্রকাশ পেয়েছিল ধুন্ধিরাজ গোবিন্দ ফালকের সিনেমা রাজা হরিশ্চন্দ্র। ধুন্ধিরাজ গোবিন্দ ফালকে লিখেছেন রাজা হরিশ্চন্দ্র, এটা কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিল। শিশির কুমার বসু হচ্ছে 100 বছরের বাংলা থিয়েটার। সত্যজিৎ রায়ের হচ্ছে একই বলে শুটিং, এবং ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে বঙ্গীয় নৃত্যশালা। আশুতোষ ভট্টাচার্যের হচ্ছে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস, এবং কপিলা বাৎসায়নের হচ্ছে তোমার ভারত নাট্য ঐতিহ্য। এই গ্রন্থগুলো একটু মনে রাখবে, সিনেমাগুলো অনেক সময় আসে। সত্যজিৎ রায়ের, তোমার শিশির কুমার বসু 100 বছরের বাংলা থিয়েটার কার, শিশির কুমার বসু, সত্যজিৎ রায় কি বলে শুটিং, এগুলো একটু মনে রাখবে। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হচ্ছে বঙ্গীয় নাট্যশালার ইতিহাস, আশুতোষ ভট্টাচার্যের হচ্ছে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস, কপিলা বাৎসায়ন হচ্ছে তোমার ভারতের নাট্য সাহিত্যের ইতিহাস। তো এইগুলো একটু করে মনে রাখবে। ব্যাস, বলো এখান পর্যন্ত কোনো বুঝতে অসুবিধা থাকলে আমাকে চট করে বলবে, ঠিক আছে? এখান পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা থাকলে বলবে, আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু বলে দিলাম কি কি আছে, ঠিক আছে? এখান থেকে খুব একটা 2 নম্বরের প্রশ্ন হয় না, যদি হয় ওই এরকম হবে শিল্প চর্চার ইতিহাস
কিভাবে ইতিহাস বা শিল্পচর্চা ইতিহাসের বিষয়বস্তু কি এরকম আসতে পারে, বা ইতিহাসের উপাদান হিসেবে শিল্পচর্চা ইতিহাস কিভাবে সাহায্য করেছে, বা ইতিহাস রচনার ক্ষেত্রে শিল্পচর্চার ইতিহাস কিভাবে সাহায্য করেছে, এরকম 2 নম্বর একটা হলেও হতে পারে, খুব একটা আসে না। বলো। স্যার টপ বাগানের প্রবর্তকটা কে বললেন? টপ বাগানে বলেছি যে গোলাম নবী। গোলাম নবী। স্যার কথাকলি কোথাকার নৃত্য? মালাবার উপকূল, বা তোমরা কর্ণাটকও বলতে পারো, কর্ণাটক বা কেরল মালাবার। স্যার। বলো। কথাকলিটা কেরল বলা যায় না তা নয়, ভুল কিন্তু দিতে পারি না। যখন খাতা ধরো দেখি আমরা, তখন কিন্তু কেরালাও অনেক লেখে দিয়ে দিই, ওটা মানে কাটি না কোনো সময়। অনেক সময় মানে টেস্ট পরীক্ষা তো আমাদের স্কুলে তো দেয়াই হয় এই প্রশ্নটা, যে কথাকলি কোথাকার নৃত্য। বলো তারপর। স্যার গীতিনাট্য বলতে কি বোঝায়? গীতিনাট্য বলতে যেগুলো ধরো মানে গানের আকারে যে নাটকগুলোকে করা হয়, মানে হচ্ছে ধরো রবীন্দ্রনাথের যেমন শ্যামা আছে, চিত্রাঙ্গদা আছে, তারপরে হচ্ছে তোমার কি বলে তোমার হচ্ছে ওই আরো আছে গো তোমার শ্যামা, চিত্রাঙ্গদা, সাম্যচন, তারপরে হচ্ছে তোমার ওই আরো যে সমস্ত নাটকগুলো আছে তোমার হচ্ছে ধরো ক্ষীরের পুতুল, অবনীন্দ্রনাথ ঠাকুর, এগুলো হচ্ছে সমস্ত গীতিনাট্য, মানে গানটা হবে ক্যাসেটে আর তারা নাচ করে করে ভঙ্গিমায় দেখাবে, বুঝতে পেরেছো? ওটা গীতিনাট্য বলি। বন্ধ করলি না। বলো কিছু বলো, মিউট করে দেবে সকলে। স্যার প্রথম বলো। তথ্যচিত্র পুণ্ডলিক। হ্যাঁ, তথ্যচিত্র প্রথম পুণ্ডলিক। প্রথম তথ্যচিত্র পুণ্ডলিক। আর একটা পড়িয়ে দিই, দেখো পোশাক পরিচ্ছদের ইতিহাসটা একটু পড়িয়ে দিই। দেখো পোশাক পরিচ্ছদ আমি আগেই বললাম যে মানে নিজের রুচিতে খাও, পরের রুচিতে পড়ো। তো জলবায়ু, ওয়েদার, বৈচিত্র্য অনুযায়ী পোশাকের একটা পরিবর্তন আছে। যেখানে ধরো খুব গরম, সেখানে মানুষ কি লেপ চাপা দিয়ে বসে থাকবে? থাকবে না। সেখানে স্বভাবতই তারা সুতির পোশাক পরবে আরামের জন্য। যেখানে ধরো খুব ঠান্ডা, সেখানকার মানুষ কি করবে? সেখানে মানুষ কি তোমার ইয়ে করবে, ওই মানে সুতির বা পাতলা পোশাক পরে বেরোবে? তা নয়। তো সুতরাং তারা মোটা পোশাক পরবে, যেমন কাশ্মীর টাশ্মীর বরফ পড়ে যেখানে, সেগুলোতে মোটা বেশ মোটা পোশাক নিয়ে বসে থাকে। তো সুতরাং ওয়েদারের পরিবর্তন অনুযায়ী পোশাকের একটা বৈচিত্র্যতা আছে। ফরাসি বিপ্লবের পর থেকে কিন্তু মেয়েরা সালোয়ার কামিজ ও মাথায় টুপি ব্যবহার করতে থাকে, আগে কিন্তু পরতো না। ঠিক আছে, টুপি, কেপলার, লম্বা স্কার্ট এগুলো কিন্তু পরতে শুরু করে। আর ভিক্টোরিয়ান যুগ যখন ছিল ইংল্যান্ডে, রানী ভিক্টোরিয়া, তখন কিন্তু নারী ও পুরুষের পোশাকের একটা বৈপ্লবিক পরিবর্তন লক্ষ্য করা যায় পোশাকের ইতিহাসে। আমাদের দেশেও পোশাকের ইতিহাসে বদল এসেছিল। তোমার একটা সাবেকি পোশাকের বদলে এসেছিল ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলে কিন্তু প্রথম ফিরিঙ্গি পোশাক পরতে শুরু করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। প্রথম ফিরিঙ্গি পোশাক, ফিরিঙ্গি পোশাকটা হচ্ছে সেই একেবারে দেখবে সেই বকলেস দেয়া টাইপের, মানে সে নিচে থেকে প্যান্ট, একবারে জামা, এখানে একটা বেল্টের মতো থাকে না, দেখবে ওইরকম, দেখবে ওই যেগুলো সব ওই ইংরেজদের কিছু সিরিয়াল টিরিয়াল হয়, ওগুলোতে দেখবে দেখায় পোশাকটা। তো ওইটা হচ্ছে ফিরিঙ্গি পোশাক। তো এটা প্রথম মাইকেল মধুসূদন দত্ত পড়েছিলেন 1885 খ্রিস্টাব্দে। ভারতের ইংরেজি শিক্ষিত তরুণদের পোশাকে হিন্দুস্তানি না মুসলমানি পোশাক বলা হতো, হিন্দুস্তানি না বলে এদেরকে মুসলমানি পোশাক বলা হতো। আর সোমপ্রকাশ পত্রিকা একটা কথা লেখা হয়েছিল, পোশাক দেখে বাঙালি জাতিকে চেনা যায়, কিন্তু মানে অন্য জাতিকে চেনা গেলেও বাঙালি জাতিকে চেনা যাবে না। কারণ ধরো বাঙালিরা ধুতিও পরতে পারে, লুঙ্গিও পরতে পারে, প্যান্টও পরতে পারে, তো এইরকম আর কি বাঙালি জাতি, সেই জন্য এই কথাটা লেখা হয়েছিল। ভারতের পোশাকের ইতিহাস থেকে তোমার আমরা জানতে পারি যে রাজস্থানের মতো গ্রীষ্মপ্রধান যে সমস্ত মরুভূমির মতো দেশ, যেখানে প্রচন্ড গরম, সেখানে কিন্তু মানুষরা কিন্তু সুতির পোশাক পরিধান করে। এবং এদিকে হচ্ছে কাশ্মীরের মতো শীতপ্রধান অঞ্চলে, যেখানে হচ্ছে উন্নত পশমের পোশাক ব্যবহৃত হচ্ছে। কেরালায় হচ্ছে মুন্ডু জামা এবং নারীর শাড়ি, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গে পুরুষের ধুতি কুর্তা, নারীর শাড়ি, এগুলো কিন্তু আদি পোশাক। এবার পাঞ্জাবের পুরুষদের হচ্ছে লুঙ্গি কুর্তা, সালোয়ার, তোমার নারীদের সালোয়ার কামিজ পরে। আর গুজরাটে পুরুষরা একটা অঙ্গরাখা নামে একটা পোশাক পরে, আর নারীরা পরে চেন্নিয়া চেলি নামে, এগুলো নাম এক ধরনের। ঠিক আছে। আর প্রথম যিনি বাঙালি মহিলা যে ধরনের শাড়ি পরার একটা স্টাইল করেছিলেন, সেটা হচ্ছে ব্রাহ্মিকা স্টাইল রীতি গ্রহণ করেছিলেন। আর অন্যদিকে পার্সি স্টাইলে যিনি শাড়ি পরেছিলেন, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথের বাড়িরই লোক, জ্ঞানদানন্দিনী দেবী, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের। তো জ্ঞানদানন্দিনী দেবী প্রথম পার্সি স্টাইলে শাড়ি পরার প্রবর্তন এনেছিলেন। মানে নারীরা পরতো ব্রাহ্মিকা স্টাইলে শাড়ি, কিন্তু উনি তার পরিবর্তন ঘটিয়ে পার্সি স্টাইলে যিনি শাড়ি পরেছিলেন, সেটা হচ্ছে জ্ঞানদানন্দিনী দেবী। ঠিক আছে। আর এই বিষয়ে প্রথম এই পোশাক নিয়ে যিনি চর্চা শুরু করেছিলেন, তিনি হচ্ছেন কর্নেল ডাল্টন। কর্নেল ডাল্টন। পোশাকেরও বেশ কিছু ইতিহাস আছে, মানে গ্রন্থ আছে, সেগুলো আমরা একটু বলে দিই। ফ্যাশন ক্রিটিক্যাল অ্যান্ড প্রাইমারি সোর্সেস, এটা পিটার ম্যাকলিন লিখেছিলেন। এমা টার্লোর হচ্ছে ক্লোথিং ম্যাটার অফ ড্রেস অ্যান্ড আইডেন্টিটি ইন ইন্ডিয়া। মলয় রায়ের লেখা হচ্ছে বাঙালির বেশবাস,
বিবর্তনের রূপরেখা রবার্ট রস হচ্ছে ক্লোথিং আর গ্লোবাল হিস্ট্রি, এইটা আছে ক্লোথিং আর গ্লোবাল হিস্ট্রি কার লেখা, রবার্ট রস, ক্লোথিং আর গ্লোবাল হিস্ট্রি রবার্ট রস, তো উনি লিখেছিলেন। যানবাহনের ইতিহাসটা একটু বলে দিই, এখানেই শেষ করবো যানবাহনের ইতিহাসে। আধুনিক ইতিহাস চর্চা দেখো গুরুত্বপূর্ণ হচ্ছে যানবাহনীতে, যানবাহন না থাকলে আমাদের কিছুই হবে না। যানবাহনের তিনটে মাধ্যম আছে, আমরা জানি যে যানবাহন ও যোগাযোগ আমরা পড়াবো। যানবাহনটা হচ্ছে তিনটে মাধ্যম, একটা হচ্ছে ধরো স্থলপথ, একটা জলপথ আর একটা হচ্ছে আকাশপথ, এই তিনটে পথে আমাদের মানে যাতায়াত হয়। আর যোগাযোগ ব্যবস্থা আমরা ধরো ফোন, তারপরে ইমেল, ফ্যাক্স, এগুলো আমরা যেগুলো ব্যবহার করছি, ফেসবুক, এখন তো ফেসবুক টুইটার সমস্ত আছে, এই সমস্ত জিনিস দিয়ে আমরা কিন্তু যোগাযোগ করছি, তাহলে এটা যোগাযোগের মাধ্যম। কিন্তু আগেকার দিনে তো এত ছিল না। তো এই 1876 খ্রিস্টাব্দে টেলিফোন প্রথম যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন গ্রাহাম বেল। 1876 খ্রিস্টাব্দে টেলিফোন প্রথম তিনি আবিষ্কার করেছিলেন, গ্রাহাম বেল, পরীক্ষায় আসে। তো যোগাযোগ ব্যবস্থার একটা নতুন দিক তাহলে খুলে গেল, টেলিফোন আবিষ্কার হয়েছে, তখন টেলিফোন ছিল, এখন তো টেলিফোন প্রায় উঠেই গেছে। আর বেতারের মধ্য দিয়ে যিনি যোগাযোগ করেছিলেন, যার নাম সর্বাগ্যে বাঙালি পণ্ডিতের অবদান আছে, জগদীশ চন্দ্র বসু, তিনি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গকে কাজে লাগিয়ে বাতাসের মধ্য দিয়ে তিনি ভাষ্যকে পাঠিয়ে দিতেন আর কি। তো এইভাবে তিনি আবিষ্কার করেছিলেন, রেডিওর মধ্য দিয়ে খবর টবর আমরা এখানকার কথা জানতে পারি। এর সঙ্গে দুজন ইটালিরও বিজ্ঞানী ছিলেন, মার্কেনি এবং হাটাজ, জগদীশ চন্দ্র বসুর সঙ্গে এরাও ছিলেন। তো এইভাবে তারা করেছে। এছাড়া হচ্ছে ইমেল, ইমেলের পুরো অর্থ হচ্ছে ইলেকট্রনিক্স মেল, ইলেকট্রনিক্স মেল, ইমেলের পুরো কথা ইলেকট্রনিক্স মেল। ইন্টারনেট, মোবাইল ফোন, এগুলোও কিন্তু একটা যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট গুরুত্ব দিয়েছে। 1853 খ্রিস্টাব্দে বোম্বেতে প্রথম রেলপথ চালু হয়েছে। ঐতিহাসিক নিয়ার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস ও বিজয় গুপ্তের মনসা মঙ্গল কাব্য থেকে জানা যাচ্ছে কি মধ্যযুগের যিনি বাংলার বণিক চাঁদ সদাগর, তার সপ্তডিঙা মধুকর নামে একটা বাণিজ্য তরী নিয়ে সমুদ্রে যেতেন। এটা আমরা দেখেছি যে চাঁদ সদাগর সমুদ্রতে বাণিজ্য করতে যেতেন, সপ্তডিঙা মধুকর নামে তার একটা বাণিজ্য তরী ছিল। তো সত্যেন্দ্রনাথ দত্তের পালকির গান কবিতায় আমরা মানে দেখেছি পরিবহনের কথা, পালকির কথা আমরা জানতে পারি, পালকি দিয়েও যাতায়াত হতো। এছাড়াও গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ইত্যাদির কথা আমরা জানতে পারি। তো যোগাযোগ এবং যানবাহন ব্যবস্থাতে ইতিহাস চর্চা শুরু হয়েছিল 1960 থেকে 70-এর দশকে, এটা জনপ্রিয় হয়ে ওঠে। এই প্রসঙ্গে হচ্ছে তোমার RS চৌরাসিয়ার হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া 1707 থেকে 2000, আইয়ান কের হচ্ছে ইঞ্জিনস অফ চেঞ্জ, দ্য রেলবোর্ড দ্যাট মেড ইন্ডিয়া, সুনীল কুমার মুন্সির, এত মনে রাখার এগুলো দরকার নেই, জিওগ্রাফি ট্রান্সপোর্টেশন ইন ইস্টার্ন বললাম ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রাজ, এইগুলো, এই গ্রন্থগুলো মনে রাখার দরকার নেই, এগুলো যোগাযোগ ব্যবস্থা নিয়ে কিছু গ্রন্থ লেখা হয়েছিল। ব্যাস, কোনো প্রশ্ন থাকলে শর্ট করে বলবেন, আমি যেগুলো ইম্পর্টেন্ট বলে দিয়েছি, যেগুলো এগুলো ইম্পর্টেন্ট নোট করে রাখার দরকার। বলো, কোনো সমস্যা থাকলে বলো, শেষ করবো এবার ক্লাসটা। আর ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা গ্রুপে ফিডব্যাক দিয়ে দেবে, ভালো লেগেছে, মন্দ লেগেছে, যা লেগেছে ক্লোথিং, তোমার বলো। স্যার ক্লোথিং অফ গ্লোবাল হিস্ট্রি কার লেখা? ক্লোথিং অফ গ্লোবাল হিস্ট্রি, এই যে বললাম যে তোমার রবার্ট রস, রবার্ট রস, ঠিক আছে? ওকে স্যার। বেশ, তাহলে আর কোনো সমস্যা নেই তো? স্যার বলো। টেলিফোন কে কবে আবিষ্কার করে? টেলিফোন গ্রাহাম বেল, তোমার 1800 কত বললাম 76, 1876 গ্রাহাম বেল। ঠিক আছে, আর আমার ক্লাসটা ফলো করবে, পরীক্ষায় এমন কোনো আনকমন প্রশ্ন পাবে না, আমি যেগুলো করিয়ে দেবো দেখবে সেগুলো পরীক্ষা হলে গিয়ে এসছে। অতএব ক্লাসটা একটু রেগুলারিটি বজায় রাখবে। আমি শুক্রবারে আবার ক্লাস নেবো তোমাদের 11টা থেকে, ঠিক আছে? আর একটা দিন আমি দেখছি কবে ম্যানেজ করতে পারি, আমার প্রচন্ড চাপ, মানে এত সময় বের করা খুব মুশকিল আমার পক্ষে, ঠিক আছে? আর একটা দিন দেখছি, শুক্রবারে হবে। স্যার ব্রাহ্মিকা পদ্ধতি করে দেবেন? হ্যাঁ, ব্রাহ্মিকা পদ্ধতি, ব্রাহ্মিকা পদ্ধতি আসে না ওইভাবে পরীক্ষায়। প্রাচীনকালে যেরকম মেয়েরা শাড়ি পরতো, ওগুলোকে ব্রাহ্মিকা স্টাইল বলে, আর ওটার পরিবর্তন ঘটিয়েছিল তোমার জ্ঞানদানন্দিনী দেবী পার্সি স্টাইলে পড়ে, মানে প্রচলিত রীতিটাকে পরিবর্তন ঘটিয়েছিল এই, ঠিক আছে? আর তোমরা যারা যারা ক্লাস করলে আমাকে একটু প্রেজেন্ট দিয়ে দাও চ্যাটের মধ্য দিয়ে, ঠিক আছে? নিজের নামগুলো লিখে প্রেজেন্ট দিয়ে দাও, বাকিগুলোকে রিমুভ করে দেওয়া হবে, ওই রেখে ফালতু লাভ নেই। যারা ক্লাস করলে তারা ওই চ্যাটেতে আমাকে একটু প্রেজেন্ট দিয়ে দাও নিজেদের নামগুলো, তাহলে আমি বুঝে নেব যে এই একজন ক্লাস করেছে, বাকিগুলোকে রিমুভ করে দেবো, ঠিক আছে? প্রেজেন্ট গুলো একটু দিয়ে দাও। আর ক্লাস কেমন লাগলো অতি অবশ্যই তোমরা গ্রুপে ফিডব্যাক দিয়ে দেবে, যে গ্রুপটা আছে তোমাদের টার্গেট মাধ্যমিক, ওই গ্রুপে ফিডব্যাক দিয়ে দেবে। আজকে তোমাদের প্রথম হিস্ট্রি ক্লাস শুরু হলো, অনেকটা এগিয়ে দিয়েছি। মনে রাখবে কতদূর পড়ালাম,
যানবাহন পর্যন্ত পড়িয়েছি, কারণ আমি বিভিন্ন জায়গায় পড়াই, কোথায় কখন কোথায় শেষ করি আমার মনে থাকে না। আমি কিন্তু পরের দিন জিজ্ঞাসা করবো কোথা পর্যন্ত পড়ালাম, আর দু একটা প্রশ্নও ধরবো কিন্তু। অতএব যেটুকু পড়ালাম সেটুকু, যেগুলো প্রশ্নগুলো বলছে ওগুলো মনে রাখবে। দরকার হলে ভিডিওটা দেখে নেবে, আবার ইউটিউবে দিয়ে দেওয়া হবে, ওখান থেকেও একবার দেখে নেবে। ঠিক আছে, বেশ, সকলে প্রেজেন্ট দিয়ে দিয়েছো আশা করছি। তাহলে আমি অফ করছি। বলো বলো, কেউ কিছু বলছো? স্যার ভিডিওটা তো এখানেও সেভ থাকবে। হ্যাঁ বলো, বুঝতে পারছি না। স্যার এই 30 মিনিট গ্রুপে সেভ থাকবে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ, তাহলে রাখলাম। স্যার ভালো থেকো সবাই। নেক্সট বলো, কবে নেক্সট ক্লাস হবে? শুক্রবার 11টা। শুক্রবার 11টা। ওকে স্যার। ঠিক আছে।